আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকে আয়শাপুরীর গল্পের বিষয়ে জিজ্ঞাসা করেন। আয়শাপুরীর গল্প লেখার কাজ চলছে, কিছুদিনের মধ্যে আসবে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি শুরু করছি আজকের গল্প। নিশিরাত, সুন্দর একটা জায়গা। সেখানে একটা গাছের নিচে বসে আছে আমিও সুন্দর ওই পরীটা। পরীটা তার সুন্দর ডানা মেলে আমার পাশে বসে আমার সাথে গল্প করছিল। আমিও পরীর সাথে গল্প করছিলাম। এমন সময় পরীটা আমার হাত ধরে বলল, চলো আজকে তোমাকে আমাদের জিন রাজ্যে ঘুরে দেখাবো। কথাটা বলে পরী আমাকে নিয়ে জিন রাজ্যে গেলেন। সেখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখিয়ে আমাকে নিয়ে এক নদীর পাড়ে বসে বললেন, তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম, তোমার নিশ্চয়ই ভালো লেগেছে, এনে এগুলো খাও। কথাটা বলে পরী আমাকে কিছু মিষ্টি ও ফল দিলেন। পরী দেওয়া মিষ্টি ও ফল দেখে আমি খেতে লাগলাম, ওকেও খাইয়ে দিলাম। বেশ কিছুক্ষণ দুজনে গল্প ও খাওয়া দাওয়া করার পর আমি পরীকে বললাম, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। পরীর কথা আমি কিছু বলতে যাব এমন সময় মায়ের ডাকে ঘুম ভেঙে যায় আমার। ও, এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম আমি। আমার স্বপ্নটা বাস্তবের মতো ছিল। আমি ভাবতে পারি না এটা স্বপ্ন। স্বপ্নে দেখা পরী শুধু স্বপ্ন হতে পারি না। মা বাবা আমাকে মাঝে মধ্যে বলতো আমার কাছে নাকি ছোটবেলা থেকেই পরী থাকে। ছোটবেলার কাহিনী তো আমার মনে নেই। মা বাবার কথা শুনে এত বছর পর স্বপ্ন দেখে মনে হচ্ছে এটা সেই পরী যে আমার কাছে ছোটবেলায় আসতো। আমি স্বপ্নে পরীটাকে দেখার পর অপেক্ষা আছি কখন আবারও সেই পরী আসবে আর আমি তাকে আমার জমানো সব প্রশ্ন করব। প্রিয় লিসেনার, এটা কিন্তু একটা স্বপ্নের ছোট্ট কাহিনী ছিল। আজকের আসল গল্প এটা না। আজকের আসল গল্প এখন শুরু হবে। এখন যে গল্পটা বলবো, এই গল্পে একটা ছেলে পরীর সাথে জেনা করে। অদ্ভুত রহস্যময় গল্পটা। সবাই শেষ পর্যন্ত শুনবেন আশা করি। আমি আর দেরি করব না, শুরু করছি আমাদের আজকের গল্প, পরীর সাথে জেনা। নীলগঞ্জ গ্রামটি যেন কোনো শিল্পীর আঁকা ছবির মতো। গ্রামের একদিকে বিশাল পাহাড়ের সারি আর অন্যদিকে ঘন সবুজ বন। এই গ্রামে একটি জরা জীর্ণ খড়কুটোর তৈরি করে ঘরে একাকী বাস করত জিনা। জিনার বয়স যখন সবে 16 কি 17, ছোটবেলায় এক মহামারীতে মা বাবাকে হারানোর পর থেকে তার সঙ্গী বলতে ছিল কেবল একাকিত্ব। জিনার গায়ের রং শ্যামলা হলেও তার চোখ দুটো ছিল হিরোনা নয়। গ্রামের মানুষ তাকে দিয়ে সারাদিন হাড় ভাঙা খাটুনি করিয়ে নিত। কেউ তাকে দিত ধান ভাঙাতো, কেউ বা বনের গভীর থেকে শুকনো কাঠ আনিয়ে নিত। বিনিময়ে সে পেত সামান্য কিছু চাল বা বাসি তরকারি। পেটে ক্ষুধা থাকলেও জিনা কখনো কারো কাছে হাত পাতত না। তার একমাত্র সান্ত্বনা ছিল বনের নিস্তব্ধতা। বনের পশু পাখিরা যেন তার ভাষা বুঝত। সে যখন বনের ধারে বসে আপন মনে গান গাইত, তখন বনের হরিণেরা কান খাড়া করে শুনত আর কাঠ বিড়ালিরা তার কাঁধে এসে বসত। সেদিন ছিল অগ্রহায়ণের এক মায়াবী পূর্ণিমা। সারাদিন মোরল বাড়ির কাজ সেরে জিনার শরীর আর চলছিল না। মোরল গিন্নি মিছে মিছে তাকে চুরির অপবাদ দিয়ে একবেলা না খাইয়ে রেখেছিলেন। অপমানে আর অভিমানে জিনার বুক ফেটে যাচ্ছিল। রাতের নিস্তব্ধতায় সে আর ঘরে থাকতে পারল না। গ্রামের মানুষের অশুভ দৃষ্টি থেকে দূরে থাকার জন্য সে বনের গহীনে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছালো নীলপদ্ম সরোবরের তীরে। এই সরোবরটি নিয়ে গ্রামের মানুষের মনে অনেক ভয় আছে। কেউ বলে এখানে অশরীরী আত্মা থাকে, কেউ বলে জিনের আছর আছে। কিন্তু জিনার মনে কোনো ভয় ছিল না। যার হারানোর কিছু নেই, তার আবার কিসের ভয়? সরোবরের পানি আজ কাচের মতো স্বচ্ছ। পূর্ণিমার চাঁদ ঠিক মাথার উপর আসতেই পুরো জঙ্গল যেন রূপালী চাদরে ঢেকে পড়ল। জিনা সরোবরের পাড়ে একটা বিশাল শ্যাওলা ধরা পাথরের ওপর বসল। সে ভেবেছিল সবাই বলে পরীরা নাকি দয়ালু হয়, তারা নাকি দুঃখী মানুষের ভাগ্য বদলে দেয়। আমার জীবনে কি কোনোদিন এমন কেউ আসবে না? হঠাৎ করেই বনের নিস্তব্ধতা ভেঙে গেল এক অদ্ভুত শোষ শব্দে। জিনা দেখল আকাশের উত্তর দিক থেকে একটি বিশাল নীল আলোর গোলক অত্যন্ত দ্রুত গতিতে নিচে নেমে আসছে। আলোর তীব্রতা এত বেশি ছিল যে জিনা 2 হাতে চোখ ঢেকে ফেলল। মনে হলো যেন কোনো উল্কা সরাসরি সরোবরের উপরে আছড়ে পড়ল। কিন্তু কোনো শব্দ হলো না, বরং চারিদিকে এক স্নিগ্ধ সুগন্ধ ছড়িয়ে পড়ল, যেন হাজারো বেরি ফুল একসাথে ফুটেছে। আলোর তীব্রতা কমলে জিনা ধীরে ধীরে চোখ খুলল। যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো।
সরোবরের ঠিক মাঝখানে পানির ওপর দিয়ে হেঁটে আসছে এক মানবী। তার গায়ের রং কাঁচা সোনার মতো উজ্জ্বল, পরনে ফিনফিনে নীল রঙের পোশাক যা থেকে হীরের মতো জ্যোতি বেরোচ্ছে। তার পিঠে বিশাল দুটি স্বচ্ছ ডানা যা চাঁদের আলোয় রামধনুর মতো 7 রঙে ঝিলিমিলি করছে। জিনা ভয়ে পাথরের আড়ালে নিজেকে ছোট্ট করে লুকিয়ে ফেলল। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, এটা কি মানুষ নাকি কোনো মায়া। পরীটি ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে পানির ওপর পদ্ম ফুল ফুটে উঠেছে, আবার মিলিয়ে যাচ্ছে, কিন্তু পরীর মুখে কোনো হাসি নেই। সে তীরের বালিতে সে ধপাস করে বসে পড়ল। তারপর দেখা গেল তার চোখ দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে মুক্তোর মতো বড় বড় অশ্রুবিন্দু। সে অপার্থিব সুন্দরীর বুক ফাটা কান্নায় বনের বাতাস যেন ভারী হয়ে উঠল। জিনা আড়াল থেকে দেখল পরীটি বারবার তার ডান পায়ে হাত দিচ্ছে আর আকাশপানে তাকিয়ে করুণ স্বরে কিছু বলছে, যা মানুষের ভাষার মতো নয়, অনেকটা পাখির কলকাকলির মতো সুরেলা কিন্তু বিষাদে ভরা। জিনা বুঝতে পারল এই স্বর্গীয় অতি মানবিক কোনো এক বড় বিপদে পড়েছে। নিজের বিপদের ভয় তুচ্ছ করে জিনার দয়ালু মনটা ব্যথায় ভরে উঠল। সে স্থির করল এই রহস্যময় সুন্দরীকে সে সাহায্য করবেই, তা সে মানুষ হোক বা কোনো দৈব শক্তি। জিনা পা টিপে টিপে পাথরের আড়াল থেকে বেরিয়ে পরীর দিকে এগোতে শুরু করলো। নীলপদ্ম সরোবরের পাড়ে জিনা পাথরের মতো দাঁড়িয়ে রইল। একটু আগে যেখানে স্বর্গের অপ্সরী দাঁড়িয়ে ছিল সেখানে এখন কেবল জ্যোৎস্নার আলো খেলা করছে। জিনা নিজের হাতের তালুর দিকে তাকালো। সেখানে পড়ে আছে একটি ছোট্ট নীলকান্ত মণি, যা থেকে মৃদু স্পন্দনের মতো আলো বেরোচ্ছে। পাথরটা ধরতেই জিনার সারা শরীর এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। সারাদিনের ক্লান্তি, মোরল গিন্নির গালিগালাজ আর পেটের ক্ষুধা যেন এক নিমিষে উবে গেল। জিনা পাথরটি তার ছেঁড়া আঁচলে খুব সাবধানে গিট দিয়ে বেঁধে নিল। সে জানত এই গ্রামের লোভী মানুষগুলো যদি একবার টের পায় তার কাছে এমন অমূল্য কিছু আছে, তবে তারা তাকে আস্ত রাখবে না। কিন্তু জিনা না যা ভয় পাচ্ছিল ঠিক তাই ঘটল। বনের ঝোপঝাড়ের আড়ালে দুটি লোলুপ চোখ অনেকক্ষণ ধরে এই অলৌকিক কাণ্ড কারখানাগুলো দেখছিল। সে আর কেউ নয়, গ্রামের মোরলের বখাটের ছেলে রতন। রতন প্রায় বনের ধারে নেশা করতে আসে। আজ পরিরূপ আর ওই জাদুকরি পাথর দেখে তার মাথা ঘুরে গেছে। জিনা যখন বনের পাথর ধরে করে ঘরের দিকে ফিরছিল, হঠাৎ বড় একটা শিমুল গাছের আড়াল থেকে রতন তার পথ আগলে ধরে। রতন দাঁত বের করে কুৎসিত হাসিতে বলল, কিরে জিনা, আজ তো দেখছি কপাল খুলে গেছে। বনের ডাইনির সাথে কি সলা পরামর্শ করছিলি? আর ওই নীল পাথরটা যা চলে লুকানি, ওটা দেখি তো, দে তো একটু। জিনা ভয়ে দুপা পিছিয়ে গেল। তার বুক ধকধক করছে। সে কাপা গলায় বলল, না রতন ভাই, ওটা কিছু না, ওটা একটা সাধারণ কাচের চুড়ি, আমাকে যেতে দাও। সাধারণ কাজ? রতন এক ঝটকায় জিনার হাত চেপে ধরল। আমি নিজের চোখে দেখেছি, ওটা আকাশ থেকে নামা পরী তোকে দিয়েছে। আমায় দে, নইলে তোর কপালে আজ দুঃখ আছে। জিনা কিছুতেই পাথরটা দিতে রাজি হলো না। ধস্তাধস্তির এক পর্যায়ে রতন জিনাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। জিনার মাথা একটি পাথরে লেগে কেটে গেল আর আঁচলে গিট খুলে পাথরটি ছিটকে গিয়ে পড়ল পাশের এক গর্তে। ঠিক সেই মুহূর্তে বনের নিস্তব্ধতা খা খা করে উঠল। হঠাৎ করে আকাশ কালো করে মেঘ জমল আর বন জুড়ে শুরু হলো এক প্রচণ্ড ঘূর্ণিঝড়। রতন ভয় পেয়ে গেল। সে দেখল মাটি থেকে নীল রঙের ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ এক গম্ভীর কণ্ঠস্বরের প্রতিধ্বনিত হলো, যে হাতে তুই আমার বন্ধুকে স্পর্শ করেছিস সে হাত আজ থেকে পাথর হয়ে যাবে। রতন চিৎকার করল এবং দেখল তার ডান হাতটি সত্যি ধীরে ধীরে ধূসর রং ধারণ করতে শুরু করেছে এবং নড়াচড়া করার ক্ষমতাও হারাচ্ছে। সে ভয়ে প্রাণপণ চিৎকার করতে করতে গ্রামের দিকে দৌড়ে পালালো। জিনা তখনও মাটিতে পড়ে গোঙাচ্ছিল। হঠাৎ সে অনুভব করল কেউ একজন তার ক্ষতস্থানে হাত রেখেছে। চোখ মেলে দেখল নীলপরি আবার ফিরে এসেছে, তবে এবার তার চোখে কান্না নয়, বরং এক প্রচণ্ড তেজ। নীলপরি জিনাকে তুলে ধরল এবং কানে কানে বলল, জিনা, মানুষের লোভ বড় ভয়ঙ্কর। এই পাথরটি এখন থেকে তোমার হৃদয়ের ভেতরে থাকবে, কেউ তা দেখতে পাবে না। আর কাল সকালে তুমি গ্রামের মোরল বাড়িতে যেও না, কারণ কাল নীলগঞ্জে এক অদ্ভুত বিচার হবে। জিনা কিছু বুঝে ওঠার আগেই দেখল সে তার নিজের জরাজীর্ণ করে ঘরের বিছানায় শুয়ে আছে। জানালার ফাঁক দিয়ে ভোরের প্রথম আলো এসছে। তার মাথায় ক্ষতচিহ্ন একদম নেই, কিন্তু তার বুকের বাদিকে একটা অদ্ভুত উষ্ণতা অনুভব হচ্ছে। সকাল হতেই সারা গ্রামে হইচই পড়ে গেল।
মোরলের ছেলে রতন নাকি পাথর হয়ে যাচ্ছে, আর গ্রামবাসী বলতে শুরু করলো জিনা নাকি ডাইনি বিদ্যা শিখে রতনকে অভিশাপ দিয়েছে। মোরল বাড়ির উঠানে এক পিনপতন নীরবতা। রতনের পাথুরে হাতটা দেখে গ্রামের মাতব্বরদের বুক কাঁপছে। মোরল নিজে থরথর করে কাঁপছেন, কিন্তু তার ভেতরে অপমানের জ্বালাটা বেশি। জিনার মতো একটা আশ্রিত মেয়ে তার ছেলের এই দশা করবে, এটা তিনি মানতে পারছেন না। তিনি চিৎকার করে বললেন, এই ডাইনিকে বন্দি কর, হাত পা বেঁধে একে আজ গোয়াল ঘরে আটকে রাখ, কাল সকালে গ্রামবাসীর সামনের বিচার হবে। জিনার বুকে সে উষ্ণতা তখন আরও বাড়তে শুরু করেছে। মোরলের লোকেরা তাকে চাংদোলা করে নিয়ে অন্ধকারে গোয়াল ঘরে ফেলে দিল। বাইরে থেকে বড় তালা ঝুলিয়ে দেওয়া হলো, কিন্তু জিনা একদম ভয় পেল না। সে অন্ধকারে নিজের বুকের উপর হাত রাখল। অদ্ভুত ব্যাপার, তার হাতের ছোঁয়ায় সেই নীলকান্ত মণিটি তার চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে এলো না ঠিকই, কিন্তু জিনার সারা শরীর থেকে এক মায়াবী নীল আলো বিচ্ছুরিত হতে লাগলো। গোয়ালঘরের দুর্গন্ধ আর স্যাঁতস্যাঁতে পরিবেশ যেন সেই আলোয় পবিত্র হয়ে উঠল। হঠাৎ অন্ধকারের দেয়াল ভেদ করে নীলপরীর মুখটা ভেসে উঠল। তবে এবার তাকে আগের মতো স্নিগ্ধ দেখাচ্ছে না, তার চোখে মুখে গভীর উদ্বেগের ছাপ। পরি ফিসফিস করে বলল, জিনা, তুমি বড় বিপদে পড়েছ। রতনকে শাস্তি দেওয়াটা আমার ঠিক হয়নি। মানুষের লোভের চেয়েও ভয়ঙ্কর হলো তাদের প্রতিহিংসা। জিনা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? ওরা কি আমার ক্ষতি করবে? নীলপরি বলল, শুধু তোমার নয়, ওরা ওই নীলকান্তমণির লোভে বন উজাড় করে দেবে। এই গ্রাম এখন নিরাপদ নয়, তোমাকে আজ রাতেই পালাতে হবে। তোমার শরীরে এখন যে জ্যোতি বইছে তা সাধারণ মানুষের সক্ষমতার বাইরে। মোরলতান্ত্রিক ডেকে তোমাকে শেষ করার পরিকল্পনা করছে। জিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি একা কোথায় যাব? আমার তো কেউ নেই। পরি তার কপালে হাত রেখে বলল, তোমাকে যেতে হবে নীল পাহাড়ের চূড়ায়। সেখানে এক প্রাচীন ঋষির আশ্রম আছে, যিনি এই মনির শক্তি নিয়ন্ত্রণ করতে জানেন। যদি ওই মনি ভুলে হাতে পড়ে তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু জিনা, মনে রেখো, তোমার এই যাত্রাপথে অনেক বাধা আসবে। গ্রামের মানুষ তো আছেই, তার সাথে বনের অন্ধকার শক্তিরাও তোমার পিছু নেবে। এই মনির আলো যেমন জীবন দেয়, তেমনি এর লোভে অন্ধ হয়ে আছে পাতালের দানবেরাও। হঠাৎ বাইরে ভারী পায়ের শব্দ পাওয়া গেল। নীলপরি মিলে গেল নিমিষেই। জিনা দেখল গোয়াল ঘরের তালার ছিদ্র কেউ একজন চাবি দিয়ে খোলার চেষ্টা করছে। জিনা ভয়ে আড়ষ্ট হয়ে গেল, তবে কি মোরল এখনই তাকে মারতে আসছে? দরজাটা ক্যাচক্যাচ শব্দ খুলেই যেতে দেখল সেখানে দাঁড়িয়ে আছে কালু, মোরল বাড়ির অতি সাধারণ এক রাখাল ছেলে, যে কিনা জিনাকে বরাবরই একটু লুকিয়ে খাবার দিত। কালু ফিসফিস করে বলল, জিনা, চুপচাপ বেরিয়ে আয়। মোরল তোকে কাল জ্যান্ত পুড়িয়ে মারার মতলব করেছে। রতনের হাতে নাকি আরো বেশি পাথর হয়ে যাচ্ছে, ঘাত পর্যন্ত কালো হয়ে গেছে। ওরা ভাবছে তোকে মারলেই রতন ভালো হয়ে যাবে। গ্রামেই এখনই তান্ত্রিক এসে পৌঁছেছে। জিনা কালুর বাড়িয়ে দেওয়া হাতটা ধরল। সে লক্ষ্য করলো কালুর চোখে জল। সে জানতো আজ থেকে তার এক নতুন এবং বিপদসংকুল জীবন শুরু হতে যাচ্ছে। বন থেকে এক মায়াবী বাঁশির সুর ভেসে আসছিল, যা কেবল জিনার কানেই বাজছে, যেন নীলপরি তাকে পথ দেখাচ্ছে। জিনা কালুর সাহায্য নিয়ে অন্ধকারের মধ্যে বনের গভীরে অদৃশ্য হয়ে গেল। পেছনে ফেলে এলো তার শৈশবের সেই চেনা গ্রাম, মোরলের অত্যাচার আর এক অনিশ্চিত ভবিষ্যৎ। বনের গভীরে ঢুকতেই জিনা অনুভব করলো গাছের ডালপালাগুলো যেন তার জন্য পথ ছেড়ে দিচ্ছে। কিন্তু দূরের আকাশটা হঠাৎ রক্তবর্ণ ধারণ করলো। তান্ত্রিকের মন্ত্রশক্তি কি তবে তাকে খুঁজে ফেলেছে? জিনা দৌড়াতে শুরু করলো। তার বুকের ভেতর সেই নীলকান্ত মণিটি এখন হৃৎপিণ্ডের স্পন্দনের মতো ধকধক করছে, যেন বলতে চাইছে লড়াই এখনো বাকি। পরদিন সকালে যখন জিনার ঘর আর গোয়াল ঘর ফাঁকা পাওয়া গেল, তখন মোরল উন্মাদ হয়ে হুকুম দিলেন, পুরো বন জ্বালিয়ে দাও। তবুও ওই ডাইনিকে আর ওই পাথরটাকে আমার চাই। যে জিনাকে জ্যান্ত ধরে আনবে তাকে আমি অর্ধেক সম্পত্তি লিখে দেব। বনের সীমানায় তখন শুরু হলো এক অশুভ শক্তির আনাগোড়া। জিনা জানে না তার জন্য সামনে কি অপেক্ষা করছে। কালু দিয়ে সে পুরনো লাঠিটা সম্বল করে সে যখন নীল পাহাড়ের অভিমুখে যাত্রা শুরু করলো, তখন বনের এক প্রাচীন বটগাছের আড়াল থেকে এক জোড়া লাল চোখ তাকে পর্যবেক্ষণ করছিল। রহস্যের জাল কেবল বিস্তার লাভ করেছে। কালু যখন বনের সীমানায় জিনাকে রেখে বিদায় দিল, জিনার মনে হলো তার পায়ের নিচ থেকে চেনা পৃথিবীটা সরে যাচ্ছে। কালু ফিসফিস করে বলে গিয়েছিল, পালা জিনা, তুই ছাড়া এই মনি আর কেউ রক্ষা করতে পারবে না। জিনা একা একা সন্ধ্যার অন্ধকার অরণ্যর অতল গহ্বরে পা রাখল। হাতে শুধু কালুর দেয়া সেই লাঠিটা, যা দিয়ে ঝোপঝাড় সরিয়ে পথ করে নিচ্ছে। বনের আবহাওয়াটা কেমন যেন বদলে যেতে শুরু করলো। সাধারণ বনের নিস্তব্ধতা এমন হয় না।
জিনা অনুভব করলো চারপাশের বাতাস হিমশীতল হয়ে আসছে, আর দূর থেকে ভেসে আসা সেই শিয়ালের ডাকগুলো যেন হাসির মতো শোনাচ্ছে। হঠাৎ জিনার বুকের ভেতরটা উত্তপ্ত হয়ে উঠল। চামড়ার নিচ দিয়ে সেই নীলকান্ত মণিটি তীব্রভাবে স্পন্দিত হতে লাগলো, যেন সেটা কোনো জীবন্ত প্রাণের হৃৎপিণ্ড। মণির নীল আলো জিনার গায়ের কাপড় ভেদ করে চারপাশকে আলোকিত করে দিল। ঠিক তখনই জিনা লক্ষ্য করল বিশাল এক প্রাচীন বটগাছের আড়াল থেকে কেউ তাকে পর্যবেক্ষণ করছে। গাছের ডালপালাগুলো নড়ে উঠল এবং সেখান থেকে নেমে এলো এক অদ্ভুত অবয়ব। এটি কোনো মানুষ নয়, আবার পুরোপুরি জানোয়ারও নয়। তার গায়ের চামড়া কুচকুচে কালো, আর চোখ দুটো আগুনের গোলার মতো লাল। এটি তান্ত্রিকের পাঠানো কোনো ছায়াপ্রেত হতে পারে, যা মনের ঘ্রাণ পেয়ে হানা দিয়েছে। সেই ছায়াপ্রেতটি কর্কশ গলায় গর্জন করতে করে উঠল, মনিটা আমাদের দিয়ে দেমে, ওটা মানুষের স্পর্শে অপবিত্র হচ্ছে। ওটা আমাদের পাতালপুরীর রাজার সম্পদ। জিনা ভয়ে দুপা পিছিয়ে গেল। তার হাত কাঁপছে, কিন্তু সে শক্ত গলায় উত্তর দিল, না, নীলপরি আমাকে বিশ্বাস করে এটি দিয়েছে। আমি মরলেও এটি অপশক্তির হাতে তুলে দেব না। জিনার কথা শেষ হতে না হতেই প্রেতটি তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু জিনার বুক থেকে বিচ্ছুরিত সেই নীল আলোর ছটায় প্রেতটি যেন অদৃশ্য এক দেয়ালে ধাক্কা খেল। আলোর তেজ সহ্য করতে না পেরে সে বিকট চিৎকার দিয়ে বনের অন্ধকারে মিলিয়ে গেল। তবে জিনা জানি এটা কেবল শুরু, বিপদ আরও বড় হয়ে আসছে। সে আরও দ্রুত দৌড়াতে শুরু করলো। বনের লতাপাতার পা আঁকড়ে ধরার চেষ্টা করছে, যেন জ্যান্ত কোনো হাত। দৌড়াতে দৌড়াতে সে এক বিশাল পাহাড়ের পাদদেশে এসে পৌঁছালো। কুয়াশায় ঢাকা সেই পাহাড়ের চূড়া আকাশ ছুঁয়েছে। এটি সে রহস্যময় নীল পাহাড়। পাহাড়ের প্রবেশপথ একটি বিশাল ঝর্ণা তীব্র বেগে বয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের গা থেকে এক দীর্ঘদেহী বৃদ্ধ মানুষের অবয়ব বেরিয়ে এলো। তার পরনে ছেঁড়া আলখাল্লা, কপালে রক্তচন্দনের তিলক, আর চোখ দুটো বন্ধ। তিনি কোনো পাথরের মতো নিথর হয়ে বসেছিল। জিনা কাছে যেতেই তিনি চোখ না খুলেই বললেন, জিনা, তুমি এসেছো, কিন্তু একা আসনি। তোমার পেছনে লোভ আর হিংসার এক বিরাট বাহিনী আসছে। জিনা পেছনে তাকিয়ে দেখল দূরে মশালের আলো দেখা যাচ্ছে। মোরলের নেতৃত্বে গ্রামবাসী আর সেই তান্ত্রিক বনে ঢুকে পড়েছে। তান্ত্রিকের মন্ত্রশক্তিতে বনের আকাশ এখন রক্তবর্ণ ধারণ করেছে। বৃদ্ধ এবার চোখ মেললেন। তার চোখ দুটোতে কোনো মণি নেই, শুধু সাদা শ্বেত পাথরের মতো স্বচ্ছ। তিনি বললেন, আমি পাহাড়ের দ্বারপাল। ঋষির কাছে পৌঁছাতে হলে তোমাকে এই ঝর্ণা পার হতে হবে, কিন্তু সাবধান, এই পানি সাধারণ নয়। যারা পাপী তাদের এই স্রোত পাথর করে দেয়। আর যদি তোমার মন পরিষ্কার থাকে তবে এই পানি তোমাকে শক্তি দেবে। যাও জিনা, সময় খুব কম। জিনা দেখল তান্ত্রিকের পাঠানো সেই লাল চোখের অশুভ শক্তিগুলো আবার অন্ধকার থেকে বেরিয়ে আসছে। পেছনে গ্রামবাসী আর সামনে এক অনিশ্চিত ঝর্ণা। জিনা এক গভীর শ্বাস নিয়ে ঝর্ণার গর্জন করা পানির দিকে পা বাড়ালো। তার বুকের মণিটা এখন আরো উজ্জ্বল নীল হয়ে জ্বলে উঠেছে, যেন পুরো জঙ্গলটাকে এক অলৌকিক মায়াবী আলোয় ভরিয়ে দিতে চাইছে। লড়াই এখন কেবল শুরু। ঝর্ণার গর্জন জিনার কানের কাছে কমানোর মতো গোলার মতো বাজছে। পিছনে তান্ত্রিকের অট্টহাসি আর শত শত মশালের আলো বনের অন্ধকারকে চিরে ফেলেছে। জিনা এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়ালো। তার সামনে উত্তাল জলরাশি, আর পেছনে সাক্ষাৎ মৃত্যু। বৃদ্ধ দ্বারপাল নিথর হয়ে বসে আছেন, যেন তিনি জগতেরই কেউ নন। জিনা এক পা ঝর্ণার শীতল পানিতে রাখলো। পানি স্পর্শ করার সাথে সাথে এক অদ্ভুত বিদ্যুৎ তরঙ্গ তার পুরো শরীরে খেলে গেল। তার বুকের ভেতরে থাকা সেই নীলকান্ত মণিটি এবার প্রচণ্ড শব্দে কাঁপতে শুরু করলো। মণির নীল আলো জিনার গায়ের চামড়া ভেদ করে এমন এক জ্যোতি তৈরি করলো যে ঝর্ণার উত্তাল পানি দুভাগে বিভক্ত হয়ে তাকে পথ করে দিল। জিনা যখন ঝর্ণার মাঝপথে, ঠিক তখনই পেছন থেকে এক বিকট চিৎকার ভেসে এলো। তান্ত্রিক আর গ্রামবাসী ঝর্ণার পাড়ে এসে পৌঁছেছে। তান্ত্রিক তার ঝুলি থেকে এক মুঠো কালো ছাই বাতাসের দিকে ছুড়ে দিয়ে মন্ত্র পড়তে লাগলো। মুহূর্তের মধ্যে বনের আকাশ থেকে হাজার হাজার কালো বাদুড় জিনার দিকে ধেয়ে আসতে লাগলো। তান্ত্রিক চিৎকার করে বলল, জিনা, তোর মনি তোকে বাঁচাতে পারবে না। ওই ঝর্ণার জল তোর রক্ত চুষে নেবে। কিন্তু জিনা থামল না। ঝর্ণার পানি তার শরীরে লাগতেই এক অলৌকিক শক্তির সঞ্চার হলো। তার ক্লান্ত শরীর যেন পালকের মতো হালকা হয়ে গেল। সে দেখল ঝর্ণার গভীর তলদেশ থেকে স্বচ্ছ নীল রঙের হাতগুলো বেরিয়ে এসে তাকে আগলে ধরছে। এটি কোনো সাধারণ পানি নয়, এটি নীলপরির দিয়া সুরক্ষা কবচ। ঝর্ণা পার হয়ে জিনা যখন পাহাড়ের একদম খাড়া ঢালে পা রাখল, তখন দেখল চারপাশ কুয়াশার বদলে মায়াবী এক নীল ধোঁয়ায় ঢাকা। পাহাড়ের গাছগুলো সোনা আর রূপার মতো উজ্জ্বল। সেখানে ফুলগুলো কথা বলছে নিজেদের মধ্যে।
জিনা হাঁপাতে হাঁপাতে উপর দিকে উঠতে লাগলো, কিন্তু বিপদ এত সহজে পিছু ছাড়ে না। হঠাৎ জিনার সামনে এক বিশাল আয়না সাদৃশ্য হলো এবং এসে দাঁড়ালো। সে আয়নার ভিতরে সে দেখতে পেল তার গ্রাম পুড়ছে, তার পরিচিত মানুষগুলো যন্ত্রণায় ছটফট করছে। আয়নার ভিতর থেকে তার মৃত মায়ের অবয়ব বেরিয়ে এসে হাত বাড়িয়ে বলল, জিনা ফিরাই মা, তুই এই মণিতান্ত্রিককে দিয়ে দে, তবেই আমরা মুক্তি পাব। জিনার চোখের কোণে পানি জমে উঠল। সে এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তখনই তার কানে ভেসে এলো কালুর সেই কথা, তুই ছাড়া এই মণিকেও রক্ষা করতে পারবি না। জিনা বুঝতে পারলো এটা তান্ত্রিকের মায়াজাল। সে চিৎকার করে বলল, এসব মিথ্যা, তোমরা আমার আপনজন নও, তোমরা অন্ধকারের ছায়া। সে তার লাঠি দিয়ে আয়নার উপর আঘাত করতে সেটি ভেঙে চুরমার হয়ে গেল, আর অমনি চারপাশে সেই বিভীষিকা উধাও হয়ে গেল। জিনা এখন পাহাড়ের একদম চূড়ায়। সেখানে এক বিশাল নীলপদ্ম ফুটে আছে, যার মাঝখান থেকে জ্যোতি নির্গত হচ্ছে। ঠিক সেই সময় তান্ত্রিক তার মন্ত্র শক্তিতে শূন্যে ভাসতে ভাসতে পাহাড়ের চূড়ায় সে হাজির হলো। তার চোখ দিয়ে রক্ত ঝরছে, চুলগুলো সাপের মতো ফোসফোস করছে। তান্ত্রিক অট্টহাসি দিয়ে বলল, সব বাধা পার হয়ে এসেছিস জিনা, কিন্তু আমার হাত থেকে রক্ষা নেই। এই মনি এবার আমার হবেই। তান্ত্রিক তার হাতের হাড়ের দণ্ডটি জিনার দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। জিনা প্রাণপণে চোখ বন্ধ করল, কিন্তু সেই দণ্ডটি জিনার গায়ে লাগার আগেই এক আশ্চর্য ঘটনা ঘটল। আকাশ ফেটে এক তীব্র নীল আলো নেমে এলো। বাতাসের ঝাপটায় তীব্র তান্ত্রিক ছিটকে পড়ল পাথরের উপরে। পাহাড়ের সেই নীল পদ্মটি পাপড়ি মেলাতে শুরু করলো। তার মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক অপরূপ সুন্দর রমণী। তার ডানাগুলো প্রজাপতির মতো রঙিন, আর গা থেকে বৃষ্টির পরের মাটির সুবাস বেরোচ্ছে। সে আর কেউ নয়, স্বয়ং নীলপরি। নীলপরি জিনার দিকে তাকিয়ে স্মিত হাসল। তার কণ্ঠস্বর যেন কোনো স্বর্গীয় সুর। জিনা, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। মানুষের লোভ আর অশুভ শক্তির অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারেনি। তোমার সাহসের কারণেই আজ পাতালপুরীর রাজত্ব রক্ষা পাবে। তান্ত্রিক তখনও হাল ছাড়েনি। সে মাটি থেকে উঠে শেষবারের মতো জিনার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু নীলপরি তার ডানার এক ঝাপটায় তান্ত্রিককে এক বিশাল পাথরের মূর্তিতে পরিণত করে দিল। গ্রামবাসী যারা নিচে ছিল তারা ভয়ে পালাতে শুরু করলো। নীলপরি জিনার কাছে এগিয়ে এলো। সে জিনার কপালে হাত রাখতেই জিনার শরীরের সমস্ত ক্ষত সেরে গেল। নীলপরি বলল, জিনা, এই মণি এখন থেকে তোমাদের হৃদয়ের অংশ। তুমি হবে এই নীল পাহাড়ের রক্ষক। কিন্তু তোমাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি এই মায়াবী জগতেই থেকে যাবে, নাকি ফিরে যাবে সেই গ্রামে যারা তোমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল? জিনা পাহাড়ের নিচে ফেলে আসা পৃথিবীর দিকে তাকালো, আবার তাকালো নীলপরির শান্ত চোখের দিকে। এক বিশাল দোটানায় পড়ে গেল সে। একদিকে তার চেনা সমাজ, আর অন্যদিকে এক জাদুকরী অমর জীবন। নীল পাহাড়ের চূড়ায় তখন অদ্ভুত এক নীরবতা। একদিকে নীলপরির স্নিগ্ধ মায়াবী হাত, আর অন্যদিকে নিচে ফেলে আসা ধুলোবালির পৃথিবী, যেখানে ঘৃণা আছে, আবার কালোর মতো নিঃস্বার্থ বন্ধু আছে। জিনা এক পা পিছিয়ে এলো। নীলপরির দিকে তাকিয়ে সে কাপা গলায় বলল, হে দেবী, এই মণি তো আপনাদের, আমাদের সম্পদ আপনাদের কাছে ফিরে দিতে এসেছি। কিন্তু এই গ্রাম, এই মানুষগুলো, তারা তো অন্ধকারের বশবর্তী। আমি চলে গেলে তারা হয়তো আরো বেশি হিংস্র হয়ে উঠবে। নীলপরি ম্লান হাসল। তার ডানার ঝাপটায় বাতাসের নীল ধোঁয়াগুলো ছোট্ট ছোট্ট স্ফুলিঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। সে বলল, জিনা, অন্ধকারকে জয় করতে আলোকেই অন্ধকারের কাছে যেতে হয়। তুমি যদি এখানে থেকে যাও তবে তুমি অমর হবে, কিন্তু তোমার হৃদয়ের সেই মমতা যা তোমাকে আজ এখানে এনেছে, তা হয়তো এই জাদুকরী শান্তিকে হারিয়ে যাবে। জিনার সিদ্ধান্ত নিল। সে মাথা নিচু করে বলল, আমি ফিরে যেতে চাই। আমি চাই না কালুর মতো কেউ আর মিথ্যা অপবাদে কষ্ট পাক। আমি চাই এই মনির আলো দিয়ে তান্ত্রিকের ছড়িয়ে দেয়া অন্ধকার দূর করতে। নীলপরি জিনার কপালে একটা চুমু খেল। সাথে সাথে জিনার গলার নীলমণিটি তার বুকের ভিতর অদৃশ্য হয়ে গেল। এই মণি এখন তোমার হৃদস্পন্দনের সাথে মিশে গেছে জিনা। যতদিন তোমার মনে সাহস থাকবে, এই আলো তোমাকে রক্ষা করবে। আর শোনো, তান্ত্রিক পাথর হয়ে গেছে ঠিকই, কিন্তু তার অনুচররা এখন ওত পেতে আছে। সাবধানে থেকো। হঠাৎ এক প্রচণ্ড ঘূর্ণিঝড় বাতাস জিনাকে ঘিরে ধরল। জিনা চোখ বন্ধ করল। যখন চোখ খুলল সে দেখল সে ঝর্ণার সেই পাড়ে দাঁড়িয়ে আছে, যেখানে বৃদ্ধ দ্বারপাল বসেছিলেন। কিন্তু সেখানে কেউ নেই, শুধু ভোরের প্রথম আলো বনের পাতায় উঁকি দিচ্ছে। জিনা গ্রামের দিকে হাঁটা দিল, কিন্তু গ্রামের সীমানায় পৌঁছাতেই তার বুক ধক করে উঠল। পুরো গ্রাম নিঝুম, কোনো পাখির ডাক নেই, কোনো মানুষের কোলাহল নেই। হঠাৎ সে দেখল গ্রামের মন্দিরের সামনে অনেক মানুষ জড়ো হয়েছে। তাদের হাতে মশাল নয়, বরং অদ্ভুত কালো রঙের শিকল। ভিড়ের মাঝখানে কালুকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে।
তার সারা শরীর রক্তাক্ত। তান্ত্রিকের প্রধান শিষ্য ল্যাংড়া ভৈরব চিৎকার করে বলছে, জিনা ডাইনিমণি নিয়ে পালিয়েছে, এই কালই তাকে সাহায্য করেছে। আর সূর্য মাথার উপর ওঠার আগেই ওকে বলি দেয়া হবে, তবেই মহাকাল শান্ত হবেন। জিনার স্থির থাকতে পারল না। সে বনের আড়াল থেকে বেরিয়ে এলো। তার গায়ের চামড়া দিয়ে তখনও হালকা নীল আভা বিচ্ছুরিত হচ্ছে। সে চিৎকার করে বলল, থামো এই পাপাচার, আমি ফিরে এসেছি। গ্রামবাসী মুহূর্তের জন্য থমকে গেল। জিনার শরীরে সেই স্বর্গীয় জ্যোতি দেখে কেউ কেউ ভয় পিছিয়ে গেল, কিন্তু ল্যাংড়া ভৈরব অট্টহাসি দিয়ে উঠল, এসেছে, ডাইনি নিজেই ধরা দিতে এসেছে। ধরকে, ওর বুকের ভেতর থেকে মণিটা ছিঁড়ে বের করে আন। শয়ে মানুষ জিনার দিকে তেড়ে গেল। জিনা দুহাত বাড়িয়ে চোখ বন্ধ করল। সে কোনো যুদ্ধ জানে না, সে কেবল জানে তার ভেতরে এক অদ্ভুত শক্তি স্পন্দিত হচ্ছে। সে মনে মনে নীলপরীকে স্মরণ করল। হঠাৎ জিনার বুক থেকে এক তীব্র নীল আলো বিচ্ছুরিত হয়ে পুরো ময়দানকে ঢেকে দিল। যারা তেড়ে আসছিল তারা সেই আলোর স্পর্শে পাথরের মতো জমে গেল। জিনা দেখল ল্যাংড়া ভৈরব হাতের তলোয়ারটি গলে জল হয়ে যাচ্ছে। জিনা ধীর পায়ে কালুর দিকে এগিয়ে গেল। কালু আদো খোলা চোখে জিনার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, তুই ফিরে এসেছিস? পালা জিনা, এরা মানুষ না, এরা দানব। জিনা কালুর বাঁধন খুলে দিতে এক অলৌকিক ঘটনা ঘটল। কালুর ক্ষতগুলো মুহূর্তেই মিলে গেল, কিন্তু ঠিক সেই সময় পাহাড়ের ওপর থেকে এক বিকট গর্জন শোনা গেল। জিনা চমকে উঠতে আকাশের দিকে তাকালো। নীল আকাশ চিরে এক বিশাল কালো মেঘ ধেয়ে আসছে গ্রামের দিকে, আর সেই মেঘের ভেতর দেখা যাচ্ছে তান্ত্রিকের সেই পাথরের মূর্তি প্রতিচ্ছবি। তান্ত্রিক কি তবে পুরোপুরি শেষ হয়নি? আকাশে সেই বিশাল কালো মেঘ থেকে ধেয়ে আসা অট্টহাসি যেন চারপাশের বাতাসকে ভারী করে তুলল। দুপুরের প্রখর সূর্য মুহূর্তেই উদা হয়ে গেল, যেন কোনো এক রাক্ষস তাকে গিলে ফেলেছে। পুরো গ্রাম এখন এক আদিম অন্ধকারে ডুবে গেছে। মন্দিরের চত্বরে জমে থাকা ধুলোবালি পাগলা হাওয়ায় লাটিমের মতো ঘুরছে। জিনা দেখল তান্ত্রিকের সেই পাথরের অবয়বটি মেঘের ভেতর থেকে ক্রমশ নিচের দিকে নেমে আসছে। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। ল্যাংড়া ভৈরব মাটিতে উপর হয়ে পড়ে আর্তনাদ করছিল। জিনার শরীরের নীল আভা তার চোখের জ্যোতি কেড়ে নিয়েছে। সে গোঙাতে গোঙাতে বলল, বাবা মহাকাল, রক্ষা করো, এই ডাইনি আমাদের শেষ করে দেবে। জিনা কালুর বাঁধন খুলে তাকে নিজের পেছনে টেনে নিল। কালুর সারা শরীরে চাবুকের দাগ, রক্ত জমাট বেঁধে আছে, কিন্তু সে অবস্থাতেও কালু জিনার হাত শক্ত করে ধরল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু চোখে ভয় নেই। সে অস্ফুট স্বরে বলল, জিনা তুই চলে যা, এই দানব তোকে মেরেই ফেলবে। আমি মরে গেলে ক্ষতি নেই, কিন্তু তুই বেঁচে থাকলে এই গ্রাম রক্ষা পাবে। জিনা স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলল, না কালু, পালানোর সময় শেষ। নীলপরি বলেছিল, অন্ধকার দূর করতে হলে আলোকে অন্ধকারের একদম সামনে দাঁড়াতে হয়। আজ আমি দেখব তান্ত্রিকের পাপ বড় না ওই পবিত্র নীলমণির পুণ্য বড়। তান্ত্রিকের কণ্ঠস্বর এবার বজ্রপাতের মতো ফেটে পড়ল। মূর্খ মেয়ে, তুই এক নগণ্য মানবী হয়ে মহাকালের মায়াবী মণিকে নিজের অধিকারে রাখার সাহস দেখাচ্ছিস। ওই মণি নীলপরিদের সম্পদ ছিল, এখন ওটা আমার সাম্রাজ্য করার চাবিকাঠি হবে। মণিটি দিয়ে দে, নতুবা এই পুরো গ্রামকে আমি জীবন্ত কবর দেব। কথাটা শেষ হতেই আকাশ থেকে কয়েকটা কালো বিদ্যুতের শিকল সাপের মতো কিলবিল করে জিনার দিকে ধেয়ে এলো। সেগুলো যেখানে আঘাত করছে, মাটি ফেটে সেখান থেকে তপ্ত লাভা বের হয়ে আসছে। গ্রামবাসী যারা এতক্ষণ জিনাকে মারতে চেয়েছিল তারা এখন প্রাণের ভয়ে ছোটাছুটি করছে, কিন্তু কোনো দিকে যাওয়ার পথ নেই। পুরো গ্রামটা যেন এক অদৃশ্য দেয়াল দিয়ে ঘেরা হয়ে গেছে। জিনা দেখলো একটি শিকল কালুর দিকে ধেয়ে আসছে। সে এক মুহূর্ত না ভেবে নিজের হাতটা সামনে বাড়িয়ে দিল। আশ্চর্যজনকভাবে শিকলটি জিনার হাতের কাছে আসতেই নীল রঙের এক তীব্র বিচ্ছুরণের ভস্য হয়ে গেল। জিনা অনুভব করল তার হৃদস্পন্দন এখন স্বাভাবিক নেই। প্রতিবার বুক যখন ধুকপুক করছে, তার শরীরের সেরা উপসেরা এক নীল রঙের শীতল স্রোত বয়ে যাচ্ছে। তার গায়ের চামড়া এখন হীরের মতো স্বচ্ছ এবং উজ্জ্বল হয়ে উঠেছে। তান্ত্রিকের সেই মেঘমূর্তি প্রচণ্ড রেগে গিয়ে হাত নাড়ল। সাথে সাথে গ্রামবাসীর ঘর বাড়িতে আগুন ধরে গেল। গোয়ালঘরের গরুগুলো হাহাকার করে ডাকছে। মানুষের কান্নায় বাতাস ভারী হয়ে উঠল। জিনা আর সইতে পারল না। সে হাঁটু গেড়ে মাটিতে বসলো এবং দুহাত মাটির ওপর রাখল। সে মনে মনে সেই নীল পাহাড়ের দেবী আর নীলপরীকে ডাকল। জিনার চোখ দুটো হঠাৎ পুরো নীল হয়ে গেল। সে চেঁচিয়ে বলল, হে প্রকৃতি, হে নীল আকাশ, এই অন্যায় থামাও। সাথে সাথে জিনার বুক থেকে এক অতি প্রাকৃত নীল আলোর তরঙ্গ বৃত্তাকারে ছড়িয়ে পড়ল। সে আলো যখনই স্পর্শ করল, আগুন নিভে সেখানে স্নিগ্ধ শীতলতার সৃষ্টি হলো। কালো মেঘগুলো জিনার সেই আলোর তেজে ফেটে চৌচির হয়ে যেতে লাগলো।
তান্ত্রিকের ছায়ামূর্তিটি যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, এ হতে পারে না। এক সাধারণ মানুষের শরীর এই মনিত্বে সহ্য করছে কি করে? জিনা এবার উঠে দাঁড়ালো। তার পা এখন আর মাটি ছুঁয়ে নেই, সে শূন্যে কিছুটা ভেসে আছে। তার চুলগুলো বাতাসে উঠছে আর প্রতিটি চুলের ডগায় নীল স্ফুলিঙ্গ। সে তান্ত্রিকের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি লোভী, তাই তুমি শক্তির বিনাশ জানো না। এই মনি আমার কাছে সম্পদ নয়, এটা একটি বিশ্বাস, আর বিশ্বাসকে ধ্বংস করার মতো ক্ষমতা তোমার নেই। জিনা তার দুহাত আকাশের দিকে তুলে এক তীব্র নীল আলোকপিণ্ড ছুড়ে দিল। সেটা সরাসরি তান্ত্রিকের সেই মেঘের হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করল। এক বিকট গর্জনে পুরো আকাশ কেঁপে উঠল। তান্ত্রিকের সেই বিশাল আকৃতির ধুলোর মতো ভেঙে ভেঙে পড়তে শুরু করলো। কিন্তু যাওয়ার আগে তান্ত্রিক এক অভিশপ্ত হাসি দিয়ে বলল, মনটা তুই রাখতে পারবি না জিনা, ওই মনই তোকে মানুষ থেকে পরি বানিয়ে দেবে। তুই আর কোনোদিন তোর প্রিয়জনদের স্পর্শ করতে পারবি না। আকাশ পরিষ্কার হয়ে গেল, সূর্যের আলো ফিরে এলো। কিন্তু জিনা যখন নিচে নামলো, কালো দৌড়ে তার কাছে এলো। কালো তার হাত ধরতে গিয়ে চমকে উঠল। জিনার শরীর এখন কাচের মতো স্বচ্ছ। কালোর হাত জিনার শরীরের ভেতর দিয়ে চলে গেল নিচে। জিনা কোনো কঠিন বস্তু স্পর্শ করতে পারছে না। জিনা দেখল গ্রামবাসী যারা তাকে পুড়িয়ে মারতে চেয়েছিল, তারা এখন অনুতপ্ত হয়ে মাটিতে মাথা ঠুকে ক্ষমা চাচ্ছে। কিন্তু জিনা তাদের কথা শুনতে পেলেও নিজেকে তাদের থেকে অনেক দূরে মনে করছে। সে এক অদ্ভুত বিচ্ছন্নতায় ডুবে যাচ্ছে। ঠিক সেই সময় বনের দিক থেকে সে রহস্যময় বৃদ্ধ দ্বারপাল লাঠি ঠুকঠুক করে এগিয়ে এলেন। তার মুখে এক রহস্যময় হাসি। তিনি জিনার দিকে তাকিয়ে বললেন, জিনা, তুমি জয়ী হয়েছ। কিন্তু তান্ত্রিক শেষ কথাটি সত্যি বলেছে। মনের ভেতরের ঐশ্বরিক শক্তি তোমাকে এই নশ্বর জগতের বন্ধন থেকে মুক্ত করে দিয়েছে। আর কিছুক্ষণ পর তুমি পুরোপুরি দৃশ্যমান জগৎ থেকে হারিয়ে যাবে। কালো ডুকরে কেঁদে উঠল, না, এমন কেন হবে? ও তো সবার ভালো করেছে। বৃদ্ধ দাদু দয়া করে জিনাকে বাঁচান। বৃদ্ধ জিনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, একটা পথ আছে, কিন্তু সেই পথ অত্যন্ত কঠিন। জিনা, তুমি কি মানুষের ভালোবাসা চাও নাকি পরীদের অমর জীবন? বেছে নিতে হবে আজই। জিনা অশ্রু সজল চোখে কালোর দিকে তাকালো। তার স্বচ্ছ শরীরটা তখন রোদে চিকচিক করছে। কি সিদ্ধান্ত নেবে জিনা? সে কি মানুষের মাঝে ফিরে আসতে পারবে নাকি নীল পাহাড়ের চিরস্থায়ী নিস্তব্ধতায় হারিয়ে যাবে? বৃদ্ধ তালপাড়ের সেই চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে জিনার কালোর পৃথিবীটা যেন থমকে গেল। আকাশে সেই কালো মেঘ কেটে গিয়ে সোনালি রোদে নেমে এলেও জিনার অন্তরে এখন এক ঘনীভূত অন্ধকার। সে দেখেছে তার হাতের আঙ্গুলগুলো ক্রমশ কাচের মতো স্বচ্ছ হয়ে আসছে। কালো তাকে ধরতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে। তার হাত জিনার শরীরের মধ্য দিয়ে শূন্যতায় হারিয়ে যাচ্ছে। কালো আর্তনাদ করে উঠল, না, এ হতে পারে না। দাদু, আপনি কিছু একটা করুন। জিনা যদি আমায় ছুতেই না পারে, তবে এই বেঁচে থাকা দিয়ে আমি কি করব? বৃদ্ধ তারপাল তার লাঠিটা মাটিতে ঠুকে বললেন, জিনা, প্রকৃতি কখনো কাউকে শুধু শুধু কিছু দেয় না। তুমি নীলমণির শক্তি ব্যবহার করে গ্রাম বাঁচিয়েছ, কিন্তু তার বিনিময়ে মণি তোমার মানবত্ব কেড়ে নিচ্ছে। এখন তোমার সামনে দুটি পথ, হয় তুমি এই মণি নিয়ে নীল পাহাড়ের রাজ্যে ফিরে গিয়ে আমার পরি হয়ে থাকবে, আর না হয়। বৃদ্ধ থামলেন। জিনা অস্ফুট স্বরে জিজ্ঞাসা করল, আর না হয় কি দাদু? বৃদ্ধ গম্ভীর কণ্ঠে বললেন, আর না হয় মনের সমস্ত শক্তি তোমাকে বিসর্জন দিতে হবে। কিন্তু এই শক্তি বিসর্জন দেওয়ার পদ্ধতি অত্যন্ত যন্ত্রণাদায়ক। তোমাকে জ্বলন্ত সূর্যের নিচে দাঁড়িয়ে নিজের শরীরের সমস্ত নীল আভা মাটির গভীরে বিসর্জন দিতে হবে। যদি তুমি সফল হও তবে তুমি সাধারণ মানুষ হবে, কিন্তু যদি তোমার শরীর সে তেজ সহ্য করতে না পারে তবে তুমি ছাই হয়ে যাবে। কালো জিনার সামনে এসে দাঁড়ালো, তার চোখে জল। সে বলল, জিনা, তুই পরি হয়েই নীল পাহাড় চলে যা। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। আমি না হয় তোর স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। জিনা হাসল, এক অপার্থিব স্নিগ্ধ হাসি। সে বলল, কালো, পরীদের জীবনে মৃত্যু নেই ঠিকই, কিন্তু সেখানে ভালোবাসা পাওয়ার মতো কোনো রক্ত মাংসের হৃদয় নেই। আমি অমর হতে চাই না। আমি তোর পাশে থেকে সাধারণ একজন মানুষ হিসেবে বাঁচতে চাই। জিনা মন্দিরের চত্বরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো। সূর্য তখন ঠিক মাথার উপরে। সে তার বুকের ওপর রাখা সে অদৃশ্য মনির ওপর হাত রাখল। সাথে সাথে তার শরীর থেকে নীল আগুনের শিখা বেরোতে লাগলো। জিনা যন্ত্রণায় কুকড়ে যাচ্ছিল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। নীল রঙের সেই তীব্র আলো মাটির ফাটল দিয়ে ভেতরে প্রবেশ করছিল। গ্রামবাসী দূর থেকে অবাক হয়ে দেখছিল এই অলৌকিক দৃশ্য। যারা জিনাকে ডাইনি অপবাদ দিয়েছিল তারা এখন ভয়ে আর ভক্তিতে মাথা নিচু করে ফেলেছে। হঠাৎ তান্ত্রিকের সেই ল্যাংড়া ভৈরব একটা ঝোপের আড়াল থেকে চিৎকার করে উঠল, আমি এটা হতে দেব না। ওই মনের শক্তি আমার চাই। ভৈরব একটি ধারালো ছুরি নিয়ে জিনার দিকে দৌড় দিল।
কিন্তু জিনার শরীরের চারপাশে সেই নীল বলয় ভৈরবকে এক ঝটকায় কয়েক হাত দূরে আছড়ে ফেলল। ভৈরব মাটিতে পড়েই পাথর হয়ে গেল। পাপের চরম শাস্তি সে হাতে নাতে পেল। দীর্ঘক্ষণ সে সেই তীব্র নীল আলো স্মিত হয়ে এলো। জিনা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। কালু দৌড়ে গিয়ে তাকে ধরতে চাইল, এবার আর হাত ফসকে গেল না। জিনার শরীর এখন তপ্ত, রক্ত মাংসের স্পন্দন সেখানে স্পষ্ট। তার গায়ের সেই হীরের মতো উজ্জ্বল হারিয়ে গেছে। ফিরে এসছে এক সাধারণ শ্যামলা মেয়ের রূপ। জিনা ধীর চোখে কালুর দিকে তাকিয়ে বলল, কালু, আমি বোধহয় আর দেখতে পাচ্ছি না। কালু চমকে উঠল। সে দেখল জিনার সেই নীল চোখ দুটো এখন সাদাটে হয়ে গেছে। মনের তেজ বিসর্জন দিতে গিয়ে জিনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। বৃদ্ধ তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছু পেতে হলে কিছু দিতে হয় জিনা। তুমি তোমার দৃষ্টি দিয়ে গ্রামের মানুষের জীবন কিনে নিলে। কালু জিনার হাত শক্ত করে ধরে বলল, চিন্তা করিস না জিনা, আজ থেকে আমি হব তোর চোখ। এই পৃথিবী তুই দেখতে না পেলেও আমি তোকে প্রতি মুহূর্ত অনুভব করব। গ্রামের আকাশে তখন এক খণ্ড নীল মেঘ ভেসে উঠল। জিনা দেখতে পেল না, কিন্তু সে শুনতে পেল দূর থেকে নীলপরীদের বিদায়কালীন এক সুর। তারা যেন তাদের প্রিয় বোনকে মানুষের কাছে রেখে বিদায় দিয়ে নিচ্ছে। মন্দির প্রাঙ্গণে নীল আলোর সেই মহাপ্রলয় থেমে যাওয়ায় পর চারপাশটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। মনে হচ্ছিল বাতাসও তার গতি কমিয়ে দিয়েছে এই অলৌকিক রূপান্তর দেখার জন্য। জিনা এখন কালুর কোলে মাথা রেখে নিতর পড়ে আছে। তার সেই স্বচ্ছ কাচের মতো শরীর এখন সাধারণ মানুষের মতো রক্ত মাংসের উষ্ণতায় ফিরে এসেছে, কিন্তু সে জৌলুস নেই কোনো অপার্থিব আভা। কালু জিনার কপালে হাত রেখে দেখল সে জ্বরে পুড়ে যাচ্ছে। তার বন্ধ চোখের পাতা দুটো থরথর করে কাঁপছে। কালু ডুকরে কেঁদে উঠে বলল, দাদু, জিনা কথা বলছে না কেন? ওর শরীরটা এমন তপ্ত কেন? আপনি কিছুটা করুন। বৃদ্ধ দ্বারপাল ধীর পায়ে এগিয়ে এলেন। তিনি জিনার নাড়ি পরীক্ষা করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর শান্ত স্বরে বললেন, ভয় নেই কালু, দীর্ঘ লড়াই শেষে ওর আত্মা শান্ত হয়েছে। নীলমণির তেজ বিসর্জন দেয়া কোনো সাধারণ মানুষের কাজ নয়। ওর শরীরের ভেতরে সেই অতিপ্রাকৃতিক আগুনকে মাটির গভীরে বিসর্জন দিয়ে সাধারণ মেয়ে হিসেবে ফিরে এসেছে। তবে বৃদ্ধ থামলেন। কালু আকুল হয়ে জিজ্ঞাসা করল, তবে কি দাদু? বৃদ্ধ জিনার সাদাটে হয়ে যাওয়া চোখের দিকে ইঙ্গিত করে বললেন, প্রকৃতি তার হিসাব বড় নিখুঁতভাবে নেয়। জিনা তার দৃষ্টিশক্তি হারিয়েছে। সে এখন আর এই পৃথিবীর আলো দেখতে পাবে না, কিন্তু সে এখন আমাদের মধ্যে একজন মানুষ। গ্রামবাসী যারা একটু আগে ভয়ে দূরে সরে গিয়েছিল, তারা একে একে কাছাকাছি এগিয়ে এলো। মাতবর মশাই লাঠি ঠকঠক করে সামনে এসে দাঁড়ালেন। তার চোখে অনুশোচনার জল। তিনি জিনার মাথায় হাত রেখে বললেন, আমাদের ক্ষমা করিস মা। আমরা তোকে ডাইনি ভেবে পাথর ছুঁড়েছিলাম, অথচ তুই নিজের সর্বস্ব দিয়ে এই গ্রামকে তান্ত্রিকের মোড়ক থেকে বাঁচালি। আজ থেকে তুই এই গ্রামের মেয়ে, তোকে আগলে রাখার দায়িত্ব আমাদের। কালু জিনাকে পাঁচকোলা করে তুলে নিয়ে তাদের ছোট্ট কুড়ে ঘরের দিকে হাঁটা দিল। পেছনে পড়ে রইল পাথর হয়ে যাওয়া ল্যাংড়া ভৈরব, লোভের এক জীবন্ত সমাধি। 7 দিন কেটে গেছে। জিনা এখন আগের চেয়ে অনেকটা সুস্থ, কিন্তু তার জগৎটা এখন ঘুটঘুট অন্ধকারে ঢাকা। সে বারান্দায় একটা মাদুর পেতে বসে থাকে। চোখে তার কোনো মনি নেই। নীল রঙের সেই দীপ্তি হারিয়ে সেখানেই ঠাঁই নিয়েছে এক বিষণ্ণ শূন্যতা। কালু জিনার জন্য জঙ্গল থেকে বুনো ফুলের মালা গেঁথে এনেছে। সে জিনার পাশে বসে তার চুলে ফুলগুলো কুচি দিতে দিতে বলল, দেখ জিনা, আজ আকাশটা খুব পরিষ্কার। নীল পাহাড়ের দিক থেকে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। তুই দেখতে পাচ্ছিস না, কিন্তু আমি তোকে বলে দিচ্ছি, আকাশটা ঠিক তোর সেই হারানো মনের মতো নীল। জিনা ম্লান হাসল। সে কালুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কালু, আমি দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আমি তোর গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি মাটির গন্ধ পাচ্ছি, বাতাসের আর্দ্রতা বুঝতে পারছি। জানিস, চোখ হারিয়ে আমি যেন এক নতুন পৃথিবী দেখতে পাচ্ছি। সেখানে রূপ নেই, শুধু অনুভূতি আছে। হঠাৎ জিনার কপালের চিন্তার রেখা ফুটে উঠল। সে হাত দিয়ে চারপাশের বাতাস যেন অনুভব করার চেষ্টা করলো। সে ফিসফিস করে বলল, কালু, বাতাসটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে গেল না? এক অদ্ভুত পচা রক্তের গন্ধ আসছে। কালু অবাক হয়ে চারিদিকে তাকালো। রোদ ঝলমল করছে, পাখিরা ডাকছে। সে হাসতে হাসতে বলল, না তো জিনা, সব তো ঠিকই আছে। তুই হয়তো ভয় পাচ্ছিস। কিন্তু জিনা ভুল ছিল না। গ্রাম থেকে দূরে শ্মশানের এক অন্ধকার গুহায় তখন অন্য এক নারকীয় কাণ্ড চলছে। ল্যাংড়া ভৈরব ছিল সামান্য এক চেলা, কিন্তু তার গুরুতান্ত্রিক বজ্রপাল ছিল এক ভয়ঙ্কর শক্তির উপাসক। তার প্রধান শিষ্য পাথর হয়ে গেছে শুনে সে ক্রোধে ফেটে পড়েছে। বজ্রপাল এক কঙ্কালের খুলিতে রক্ত নিয়ে জিনার নাম জপছে। সে অট্টহাসি দিয়ে উঠল, জিনা,
তুই ভেবেছিস মনি বিসর্জন দিলেই সব শেষ। তোর ধমনীতে এখনও নীলপরীদের রাজকীয় রক্তের অংশবিষ্টাংশ বইছে। সে রক্ত যদি আমি যজ্ঞে আহুতি দিতে পারি, তবে আমি মৃত্যুকে জয় করব। তোকে অন্ধ করে পৃথিবী প্রকৃত আমার কাজ সহজ করে দিয়েছে। সে তার জাদুর লাঠি দিয়ে মাটিতে একটা বৃত্ত আঁকল। সাথে সাথে গ্রামের আকাশ কালো মেঘে ঢেকে গেল। দিনের বেলাতে যেন গভীর রাত নেমে এলো। জিনা কুড়ে ঘরে বারান্দায় বসে চিৎকার করে উঠল, কালো পালা, ওরা আসছে। আমি হাজার হাজার ছায়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। ওরা আমার রক্ত নিতে আসছে। কালো দেখল গ্রামের দিক থেকে একদল কালো ছায়া মানুষের মতো আকৃতি নিয়ে তাদের ঘরের দিকে তেড়ে আসছে। তাদের কোনো মুখ নেই, শুধু আগুনের মতো লাল চোখ। গ্রামের মানুষ ভয়ে ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে। কালো জিনার হাত শক্ত করে ধরে একটা দা হাতে নিল। সে দাঁতে দাঁত চেপে বলল, জিনা, তুই ভয় পাস না। আমি থাকতে কেউ তোকে স্পর্শ করতে পারবে না। তুই আমার চোখ ছিল এতদিন, আজ আমি তো ঢাল হব। অন্ধকারে সেই ছায়াগুলো ক্রমশ কাছে চলে এলো। জিনা দেখতে না পেলেও অনুভব করতে পারল এক অশুভ শক্তি তাকে ঘিরে ধরেছে। ঠিক তখনই জিনার গলার সে পুরনো লকেটটা, যেটা সে ভেবেছিল শক্তিহীন হয়ে গেছে, তা মৃদু কম্পন করতে শুরু করলো। আকাশের বুক চিরে একটা কর্কশ অট্টহাসি ভেসে এলো। সে হাসির শব্দে করে ঘরের চালের খড়গুলো পর্যন্ত কাঁপছে। কালো ছায়ার দলগুলো যখন উঠানের একেবারে কাছে চলে এসেছে, তখন কালো তার দা উঁচিয়ে সামনে দাঁড়ালো। কিন্তু ছায়াগুলোর শরীরে কোনো হাড় মাংস নেই। কালো দা বরাবর তাদের শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, যেন সে বাতাসের সাথে যুদ্ধ করছে। একটি ছায়া দীর্ঘ এক হাত বাড়িয়ে জিনার টুপটুটি চেপে ধরতে চাইল। জিনা দেখতে চেষ্টা পাচ্ছে না, কিন্তু সে মরণের সেই শীতল স্পর্শ অনুভব করতে পারল। ঠিক সেই মুহূর্তে তার গলার লকেটটি থেকে অগ্নিগিরির লাভার মতো লালচে আভা বিচ্ছুরিত হতে শুরু করলো। লকেটে সেই তেজ ছায়াগুলোর উপর পড়তেই যা তারা যন্ত্রণায় চিৎকার করে ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগলো। দূর থেকে তান্ত্রিক বজ্রপাল এই দৃশ্য দেখে রাগে গৌগো করে উঠল। লকেট, তুই এখনো ওটা আগলে রেখেছিস জিনা, কিন্তু এই সামান্য কবজ তোকে বেশিক্ষণ বাঁচাতে পারবে না। বজ্রপাল তার জাদুর লাঠি দিয়ে মাটির হাড়িতে সজোরে আঘাত করল। সাথে সাথে এক বিশালাকার দানবীয় নেকড়ে, যার চোখ দিয়ে আগুনে স্ফুলিঙ্গ বের হচ্ছে, গ্রামের পথে ধাবিত হলো। এর লক্ষ্য অন্য কেউ নয়, সরাসরি কালু আর জিনা। গ্রামে তখন হাহাকার পড়ে গেছে। আকাশ থেকে কালো কুয়াশা এমনভাবে নেমেছে যে হাত বাড়ালে নিজের হাত দেখা যাচ্ছে না। মাতবর মশাইয়ের কয়েকজন সাহসী জোয়ান মশাল জ্বালিয়ে নিজিনার বাড়ির দিকে আসার চেষ্টা করছিল, কিন্তু অদৃশ্য এক দেয়াল তাদের পথ আটকে দিল। বৃদ্ধ দ্বারপাল মন্দিরের চাতালে বসে ধ্যান করছিলেন। হঠাৎ তার চোখগুলো খুলে গেল। তিনি বিড়বিড় করে বললেন, সূর্য আর চন্দ্রের মিলন ছাড়া ওই অন্ধকার কাটবে না। জিনা তার দৃষ্টি হারিয়েছে ঠিকই, কিন্তু সে এখন পৃথিবীর স্পন্দন শুনতে পায়। ওকে জাগাতে হবে। এদিকে সেই দানবীয় নেকড়ে জিনার ঘরের ওপর ঝাঁপিয়ে পড়ল। কালো প্রাণপণে লড়ছে, কিন্তু নেকড়ের এক থাবায় সে ছিটকে গিয়ে উঠানের এক কোণে পড়ল। তার মাথা ফেটে রক্ত ঝরছে। জিনা চিৎকার করে উঠল, কালু, তুই কোথায়? কথা বল কালু। জিনা অন্ধের মতো হাতড়ে হাতড়ে এগোতে লাগলো। ঠিক তখনই তার কানে এলো অতি প্রাকৃতিক কণ্ঠস্বর ভেসে এলো। সে কণ্ঠস্বর তার নিজের মায়ের, যিনি নীলপরীদের রাজ্যের রানী ছিলেন। স্বরটি বলল, জিনা, ভয় পাস না। চোখ দিয়ে যা দেখা যায় না তা মন দিয়ে দেখ। তোর শরীরে রক্ত যে শক্তি আছে তাকে তোর লকেটের সাথে মিশিয়ে দে। তোর আত্মত্যাগী তোর সবচেয়ে বড় অস্ত্র। জিনা দ্বিধা করল না। সে নেকড়েটির তপ্ত নিঃশ্বাস নিজের মুখের ওপর অনুভব করতে পারল। সে দ্রুত নিজের হাতের একটা আঙ্গুল কামড়ে রক্ত বের করল এবং সে রক্ত মাখানো হাতটি সজোরে তার গলার লকেটের ওপর চেপে ধরল। মুহূর্তের মধ্যে পুরো এলাকা এক অদ্ভুত রক্তিম আলোয় ভরে গেল। জিনার শরীরের ভেতর থেকে এক প্রচণ্ড শক্তির ঢেউ বের হয়ে নেকড়েটিকে ছাই করে দিল, কিন্তু সেই শক্তির ধাক্কায় জিনা জ্ঞান হারিয়ে মাটির ওপর লুটিয়ে পড়ল। অন্ধকার কিছুটা কাটলে দেখা গেল তান্ত্রিক বজ্রপাল গুহার ভেতরে ছটফট করছে। তার জাদুর লাঠিটি মাঝখান থেকে ভেঙে দুটুকরো হয়ে গেছে। সে আর্তনাদ করে বলল, না, এ হতে পারে না। সাধারণ রক্তে এত জোর থাকে না। ও তো নিজেকে উৎসর্গ করে দিচ্ছে। ভোর হওয়ার আগে গ্রামবাসী যখন জিনার করে ঘরে পৌঁছালো, তারা দেখল কালু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর জিনা নিস্পন্দ। জিনার সারা শরীর এখন বরফের মতো ঠান্ডা, কিন্তু তার কপালে এক বিচিত্র রাজকীয় চিহ্ন ফুটে উঠেছে। বৃদ্ধ দ্বারপাল এগিয়ে এসে জিনার হাত ধরলেন। তার মুখ শুকিয়ে গেল। তিনি বললেন, জিনা, এই পৃথিবীকে বাঁচানোর জন্য নিজের শেষ জীবন শক্তিটুকু ব্যবহার করেছে। সে কি আবার জাগবে, নাকি সে নীলপরীদের দেশে ফিরে যাওয়ার পথ বেছে নিয়েছে? ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। কুয়াশার চাদর এক ঢাকা গ্রামটা যেন কোনো এক বিষণ্ণ শ্মশানে পরিণত হয়েছে।
কালোর গোঙানি ধীরে ধীরে স্মিত হয়ে আসছে, তার শরীর নিস্তেজ। ওদিকে জিনা মাটির ওপর পড়ে আছে কোনো এক পাথরের মূর্তির মতো। তার কপালে ফুটে ওঠা সে রাজকীয় চিহ্নটা থেকে মাঝে মাঝে নীলচে এক আভা বিচ্ছুরিত হচ্ছে, যা ভেতরের অন্ধকারকে চিরে দিচ্ছে বারবার। বৃদ্ধ দ্বারপাল জিনার ঠান্ডা কপালে হাত রেখে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বিড়বিড় করে বললেন, মানুষের রক্ত আর নীলপরীর তেজ দুই মিলে এক নতুন সত্তার জন্ম হচ্ছে, কিন্তু এই জন্মের মাসুল কি তবেই মৃত্যুই হবে? হঠাৎ করে জিনার নিস্পন্দন শরীরটা সামান্য কেঁপে উঠল। তার চোখ বন্ধের পাতার নিচে মণি দ্রুত নড়তে শুরু করল। ঠিক সেই মুহূর্তে দূর পাহাড়ের গুহায় তান্ত্রিক বজ্রপাল নিজের ভাঙা জাদুর লাঠিটা আঁকড়ে ধরে শেষবারের মতো গর্জে উঠল। সে জানে জিনা পুরোপুরি জেগে উঠলে তার ধ্বংস অনিবার্য, তাই সে তার অবশিষ্ট সমস্ত কালো জাদু একত্রিত করে এক অশরীরী বিভীষিকা পাঠালো জিনার করে ঘরের দিকে। বাতাস হঠাৎ ভারী হয়ে এলো, পচা মাংসের গন্ধে চারপাশ ভরে উঠল। কালো আদো বোঝা চোখে দেখল আকাশের কালো ধোঁয়াগুলো দলা পাকিয়ে এক বিভৎস অবয়ব ধারণ করেছে, কিন্তু জিনা তখনও চোখ মেলেনি। ঠিক যখন সে অশরীর ছায়াটা জিনার শরীরের উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, তখনই অলৌকিক কিছু ঘটল। জিনার গলার লকেটটি আর লাল নয়, বরং হীরের মতো স্বচ্ছ নীল আলোয় বিস্ফোরিত হলো। জিনা এক ঝটকে উঠে বসল। তার চোখ দুটো এখন আর কোনো সাধারণ মানুষের মতো নয়। সে চোখের মণি নীলকান্ত মণির মতো উজ্জ্বল, যা অন্ধকারে বুক চিরে অনেক দূরের দৃশ্য দেখতে পাচ্ছে। সে আর অন্ধ নয়। জিনা ধীরস্থিরভাবে তার হাতটা সামনে বাড়ালো। এক অদৃশ্য শক্তির টানে সে অশরীরী ছায়াটা শূন্য স্থির হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে আগুনের ফুলকিতে পরিণত হয়ে মিলিয়ে গেল। কালো অস্ফুট স্বরে ডাকল, জিনা, দেখতে পাচ্ছিস? জিনা কালোর দিকে তাকালো। তার দৃষ্টিতে এখন এক অদ্ভুত মায়া আর অসীম ক্ষমতার সংমিশ্রণ। সে নিচু স্বরে বলল, কালো, তুই অনেক সয়েছিস, আর নয়, যারা এই গ্রামকে শ্মশান বানাতে চেয়েছিল তাদের হিসাব চুকানোর সময় এসেছে। জিনা উঠে দাঁড়ালো। তার পায়ের স্পর্শে মাটির শুকনো ঘাসগুলো সবুজে মুহূর্তে সবুজ হয়ে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে এক রহস্যময় স্বরে কথা বলে উঠল, যা কোনো মানুষের ভাষা নয়, সেটা নীলপরীদের প্রাচীন মন্ত্র। সে শব্দের কম্পনে পুরো গ্রাম কেঁপে উঠল। পাহাড়ের উপরে বজ্রপাল নিজের গলার ভিতরে কারো শীতল হাতের চাপ অনুভব করলো। সে বুঝতে পারল তার আয়ু ফুরিয়ে আসছে। জিনা এখন আর কেবল এক গ্রাম্য মেয়ে নয়, সে এখন অভিশপ্ত এই জনপদের রক্ষা কর্তী, যার ধমনীতে বইছে রানী পুত্তির পবিত্র রক্ত। ভোরের আলো তখনও রক্তাভ হয়ে ফোটেনি, কিন্তু আকাশ জুড়ে এক অলৌকিক নীল আভার খেলা চলছে। জিনা যখন কালুর সামনে এসে দাঁড়ালো, কালু নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। জিনার চোখের সেই সাদা পর্দা সরে গিয়ে সেখানে এখন টলটলে নীলকান্ত মণির মতো মণিজোড়া। সেই চোখে যেন হাজার বছরের ইতিহাস লেখা। কালু টলতে টলতে উঠে দাঁড়ালো। সে দেখল জিনার শরীরের চারপাশে একটা সূক্ষ্ম কম্পন তৈরি হচ্ছে, যা বাতাসের ধুলোগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে। জিনা হাত বাড়িয়ে কালুর কপালে রাখা গভীর ক্ষতটা ছুঁয়ে দিল। মুহূর্তের মধ্যে এক শীতল স্রোত কালুর সারা শরীরে বয়ে গেল। কালু অনুভব করলো তার হাড়ের ভেতরে যে অসহ্য যন্ত্রণা ছিল তা জাদুর মতো উধাও হয়ে গেছে। ক্ষতস্থান থেকে নতুন চামড়া গজিয়ে উঠল নিমিষেই। কালু কাপা গলায় বলল, জিনা, তুই কি সত্যি আমার জিনা, নাকি কোনো দেবী তোর রূপ ধরে এসেছিল? জিনা মৃদু হাসল। সে হাসিতে কোনো মানুষের দুর্বলতা নেই, বরং আছে এক অদ্ভুত প্রশান্তি। সে বলল, আমি তোর সেই জিনাই রে কালু, শুধু আমার ভেতরে যে উত্তরাধিকার ঘুমেছিল আজ তার শিকল ছিঁড়ে গেছে। নীলপরীদের এই শক্তি আমি চাইনি, কিন্তু প্রকৃতির বিচারে আজ আমাকেই এই ঢাল হয়ে দাঁড়াতে হবে। ঠিক সেই মুহূর্তে গ্রামের উত্তর দিকের আকাশটা হঠাৎ কুচকুচে কালো হয়ে গেল। পাহাড়ের গুহায় বসে তান্ত্রিক বজ্রপাল তখন উন্মাদ হয়ে উঠেছে। তার সামনে রাখা জাদুর জলপাত্রটি টকবক করে ফুটছে, যার ভেতর থেকে পচা মাংসের দুর্গন্ধ বেরোচ্ছে। বজ্রপাল তার জিভ কেটে সেই রক্তপাত্রে ঢেলে দিয়ে মন্ত্র পড়তে লাগলো। সে তার জীবনের শেষ সঞ্চিত কালো শক্তি দিয়ে রক্ত পিশাচ আহ্বান করল। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে দেখল পাহাড়ের চূড়া থেকে এক বিশাল আকৃতির ধোঁয়ার কুণ্ডলী মানুষের কঙ্কালের রূপ ধারণ করে গ্রামের দিকে ধেয়ে আসছে। সে কঙ্কাল দানবের গর্জনে পাহাড়ের মাটি কেঁপে উঠছে, গাছপালা মরমর করে ভেঙে পড়ছে। গ্রামের মানুষ ভয়ে দিক বিদিক ছুটতে লাগলো। কেউ আর্তনাদ করে বলতে লাগলো, আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে, বজ্রপাল আমাদের কাউকেই বাঁচতে দেবে না। জিনা ধীর পায়ে গ্রামের প্রবেশ পথের দিকে এগিয়ে গেল। কালোর বৃদ্ধ দ্বারপাল তার পেছনে। জিনা যখন গ্রামের সীমানায় পৌঁছালো, তখন সেই কালচে ধোয়ার কঙ্কালটা তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। জিনা শান্তভাবে তার ডান হাতটা শূন্যে তুলে ধরল। তার হাতের তালু থেকে এক তীব্র নীল আলো প্রজেক্টরের মতো বেরিয়ে এলো এবং একটা বিশাল বৃত্তাকার ঢাল তৈরি করলো।
ধোঁয়ার দানবটি সেই নীল ঢালে আঘাত করতে চারিদিকে বজ্রপাতের মতো শব্দ তৈরি হলো। আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ল চারিদিকে। জিনা এক চুলও নড়ল না, তার দৃষ্টি স্থির পাহাড়ের ওই অন্ধকার গুহার দিকে যেখানে বজ্রপাল লুকিয়ে আছে। জিনা গম্ভীর স্বরে বলল, বজ্রপাল, তুই মানুষের রক্ত নিয়ে খেলছিস, পবিত্র রক্তগুলোকে কলঙ্কিত করতে চেয়েছিস, তোর সময় শেষ। জিনা তার গলার নীল লকেটটা মুঠো করে ধরল। মুহূর্তের মধ্যে তার শরীর থেকে এক ডজন নীল আলোয় তলোয়ারের মতো রোশনি বেরিয়ে এলো। সে রোশনিগুলো ধোঁয়ার দানবটিকে চিরে ফালি ফালি করে দিল। বাতাস আবার পরিষ্কার হয়ে উঠল, কিন্তু আকাশ থেকে কালো ছাই ঝরে পড়তে লাগলো। গ্রামবাসী এখন অবাক হয়ে দেখছে তাদের অবহেলিত সে অন্ধ মেয়েটি কিভাবে দেবীর মতো গ্রাম রক্ষা করছে। কিন্তু জিনা জানে, মূল শেকড় উপরে না ফেললে এই আপদ থামবে না। সে কালুর দিকে ফিরে তাকালো। তার চোখের নীল রং এখন আগুনের মতো জ্বলছে। সে বলে, কালু, তুই নীল বৃত্তের ভেতরে সবাইকে আগলে রাখ, এই বৃত্তের বাইরে কেউ যেন না যায়। আমি পাহাড়ের ওই অন্ধকার শেষ করতে যাচ্ছি। কালু জিনার হাত ধরতে গিয়েও থমকে গেল। সে বুঝতে পারল জিনা এখন আর সাধারণ কোনো মেয়ে নয়, সে এক অলৌকিক যোদ্ধা। কালু ধরা গলায় বলল, তুই ফিরে আসবি তো জিনা? জিনা কোনো উত্তর দিল না। সে শূন্যে পা রাখল। দেখা গেল পায়ের নিচে প্রতিটি পদক্ষেপে বাতাসের স্তরে নীলপদ্ম ফুটে উঠেছে। সে যেন এক অদৃশ্য সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ার দিকে উঠে যাচ্ছে। গ্রামের মানুষ হাত জোড় করে দাঁড়িয়ে পড়ল এই অভাবনীয় দৃশ্য দেখে। পাহাড়ের উপরে তান্ত্রিক বজ্রপাল তখন তার মরণ মন্ত্র শেষ করতে ব্যস্ত। সে জানত না, নীলপুরীর রাজকীয় রক্ত যখন কোনো মানুষের ধমনীতে জাগে, তখন পৃথিবীর কোনো কালো জাদু তাকে স্পর্শ করতে পারে না। জিনা যখন গুহার মুখে পৌঁছালো, তখন পুরো পাহাড় এক অলৌকিক নীল আলোয় প্লাবিত হয়ে গেল। শুরু হতে যাচ্ছে এক চূড়ান্ত ধ্বংসাত্মক লড়াই। পাহাড়ের চূড়ে অবস্থিত সেই গুহার মুখটা এখন নরকের প্রবেশদ্বারের মতো দেখাচ্ছে। গুহার মুখ দিয়ে গলগল করে বেরিয়ে আসছে কালচে বেগুনি রঙের বিষাক্ত ধোঁয়া। জিনা যখন সেই গুহার চৌকাঠে পা রাখলো, তার পায়ের নিচের পাথরগুলো যেন ভয় কাঁপছিল। কিন্তু জিনার মধ্যে কোনো ভয় নেই। তার ধমনীতে এমন বইছে নীলপরীদের সেই হাজার বছরের পুরনো তেজ। গুহার ভেতরে এক বিশাল অন্ধকার গহ্বর, মাঝে মাঝে পাথরের খোঁজ থেকে নীলচে আলো আগুন উঠছে। জিনা ভেতরে প্রবেশ করতে দেখল গুহার একদম মাঝখানে তান্ত্রিক বজ্রপাল ধ্যানমগ্ন। তার চারিদিকে 60টি মানুষের খলি রাখা, যেখান থেকে ক্রমাগত রক্তবর্ণের ধোঁয়া বেরোচ্ছে। বজ্রপালের শরীরটা এখন আর মানুষের মতো নেই, চামড়া কুচকে কালচে হয়ে গেছে, আর নখগুলো হয়ে উঠেছে পশুর মতো দীর্ঘ। বজ্রপালের মরণ খেলা। জিনা উপস্থিতি টের পেয়ে বজ্রপাল চোখ না খুলে অট্টহাসি দিয়ে উঠল। সে হাসি গুহার দেয়ালে ধাক্কা খেয়ে কয়েকগুণ শুয়ে হারিয়ে ফেলল। সে কর্কশ গলায় বলল, অবশেষে তুই আসলি। নীলপুরী রাজকীয় রক্ত আজ আমার এই যজ্ঞকে পূর্ণতা দেবে। তুই জানিস না জিনা, তোর চোখ দুটো পাওয়ার জন্য আমি কত যুগ অপেক্ষা করেছি। আজ তোর এই নীল চোখের মণি দিয়ে আমি তৈরি করব অমরত্বের মহৌষধ। বজ্রপাল হঠাৎ তার জাদু মণ্ডিত মাটিতে সজোরে আঘাত করল। সাথে সাথে গুহার চারপাশের দেয়ালে আঁকা অদ্ভুত সব চিহ্নগুলো জীবন্ত হয়ে উঠল। সে দেয়াল থেকে শত শত পচা মাংসের হাত বেরিয়ে এলো জিনাকে চারিদিক থেকে ঘিরে ধরার জন্য। এক বিভৎস পচা গন্ধে গুহার বাতাস ভারী হয়ে উঠল। জিনা শান্তভাবে তার বুকের লকেটটিকে মুঠো করে ধরল। সে মনে মনে তার মায়ের মুখটা কল্পনা করল। মুহূর্তের মধ্যে তার শরীরের চারিদিকে এক তীব্র নীল বলয় তৈরি হলো। সে পচা হাতগুলো যখনই জিনার বলয়কে স্পর্শ করতে গেল, তখনই সেগুলো বিদ্যুতের ঝটকায় ছাই হয়ে উড়ে যেতে লাগলো। জিনা গভীর স্বরে বলল, বজ্রপাল, তুই প্রকৃতির নিয়ম লঙ্ঘন করেছিস। যে শক্তি মানুষের কল্যাণে ব্যবহারের কথা ছিল, তুই তা দিয়ে অন্ধকার ডেকে এনেছিস। আজ নীলপরীদের পক্ষ থেকে আমি তোর দণ্ড ঘোষণা করছি। জিনা তার দুহাত দুদিকে প্রসারিত করতেই এক অলৌকিক দৃশ্য তৈরি হলো। তার পিঠের দিক থেকে দুটি বিশালাকার স্বচ্ছ নীল ডানা বেরিয়ে এলো। সে ডানার প্রতিটি ঝাপটায় গুহার ভেতর থেকে জমে থাকা বছরের পর বছরের জামাটবদ্ধ অন্ধকার চিরে ফালি ফালি হয়ে যেতে লাগলো। বজ্রপাল বুঝতে পারল জিনা আর সে আগের সাধারণ মেয়েটি নেই। সে তার ঝুলি থেকে একটা মাটির পাত্র বের করে মেঝেতে আছড় দিল। সেখান থেকে বেরিয়ে এলো এক বিষাক্ত রক্তসর্প। সাপটি আগুনের শিখার মতো দ্রুত গতিতে জিনার দিকে ধেয়ে এলো। জিনা বিন্দুমাত্র বিচলিত না হয়ে তার চোখের দৃষ্টি স্থির করলো সাপের উপরে। জিনার চোখের নীল আলো যখনই সাপের গায়ে পড়ল, সাপটির সাথে সাথে বরফের মতো জমে গিয়ে পাথরে পরিণত হলো। ক্ষিপ্ত হয়ে বজ্রপাল তার সবটুকু তান্ত্রিক শক্তি দিয়ে এক বিশাল আগুনের গোলক তৈরি করে জিনার দিকে ছুড়ে দিল।
জিনা তার হাতের তালু দিয়ে সেই আগুনকে মাঝপথে থামিয়ে দিল এবং সেই আগুনকে নীল আলোয় রূপান্তরিত করে ফিরিয়ে দিল বজ্রপালের দিকে। নীল আগুনের সে বলই যখন বজ্রপালকে স্পর্শ করল, সে যন্ত্রণায় আকাশ পাতাল কাঁপানোর চিৎকার দিয়ে উঠল। তার কালো জাদুর কবচগুলো একে একে ভাঙতে শুরু করলো। জিনা ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। তার ডানা দুটো ছায়া গুহার দেয়ালে এক অজেয় দেবীর মতো দেখাচ্ছিল। জিনা বলল, তো ধ্বংস অনিবার্য। জিনা তার লকেট থেকে এক বিন্দু নীল আলো বজ্রপালের কপালে স্পর্শ করালো। সাথে সাথে বজ্রপালের শরীরটা মাটির সাথে মিশে যেতে লাগলো। তার আত্মাটি এক কালো ধোঁয়ার মতো বেরিয়ে এসে নীল আলোয় পুড়ে চিরতরে বিলীন হয়ে গেল। গুহার ভেতরটা এক মুহূর্তের জন্য সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল। তারপর সব শান্ত। পাহাড়ের নিচে কালু আর গ্রামবাসীরা রুদ্ধশ্বাসে তাকিয়েছিল পাহাড়ের দিকে। হঠাৎ তারা দেখল পাহাড়ের চূড়া থেকে এক বিশাল নীল জ্যোতি আকাশের দিকে উঠে যাচ্ছে এবং চারপাশের কালো মেঘগুলো তুলোর মতো উধাও হয়ে যাচ্ছে। ভোরের নির্মল সূর্যোদয় তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পর সবাই দেখল পাহাড়ের খাঁজ দিয়ে এক জ্যোতির্ময়ী মূর্তি নেমে আসছে। জিনা যখন নিচে পৌঁছালো তখন তার ডানাগুলো ততক্ষণে মিলে গেছে, কিন্তু তার চেহারায় এক স্বর্গীয় আভা রয়ে গেছে। কালু দৌড়ে গিয়ে জিনার সামনে দাঁড়ালো। তার চোখে জল। সে কাপা গলায় বলল, জিনা, তুই ঠিক আছিস তো? জিনা মৃদু হাসলো। সে হাসিতে যেন সারা পৃথিবীর ক্লান্তি আর শান্তি একাকার হয়ে আছে। সে বলল, সব অন্ধকার শেষ হয়েছে কালু, গ্রাম এখন নিরাপদ। কিন্তু জিনা যখন শান্ত হয়ে দাঁড়ালো সে অনুভব করলো তার হৃৎপিণ্ডের স্পন্দন অন্যরকম। সে বুঝতে পারল এই জয় কেবল শুরু। তার নিজের পরিচয়, তার মায়ের রহস্য এবং নীলপরীদের সেই গোপন জগতের ডাক তাকে হাতছানি দিয়ে ডাকছে। বনের গভীর থেকে এক অদ্ভুত বাঁশির সুর ভেসে এলো, যা কেবল জিনার কানেই বাজছে। ভোরের সূর্যটা পাহাড়ের চূড়ে উকি দিল। গ্রামের বাতাস আজ ভারী হয়ে আছে। তান্ত্রিক বজ্রপালের পরাজয়ে যে আনন্দ থাকার কথা ছিল তার বদলে এক অদ্ভুত স্তব্ধতা গ্রাস করেছে সবাইকে। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা জিনার চোখে মুখে এক অলৌকিক জ্যোতি। তার শরীরের চারধারে এখনো হালকা নীল আভা খেলা করছে, যেন তার শরীরের প্রতিটি কোষ কোনো মহাজাগতিক শক্তির সাথে নতুন করে পরিচিত হচ্ছে। কালুর আকুতি ও জিনার দ্বিধা। গ্রামবাসীরা ভয় আর শক্তির ভক্তিতে জিনার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কেবল কালু সাহসে ভর করে কয়েক পা এগিয়ে এলো। সে দেখল জিনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে গহীন অরণ্যর দিকে। তার কান যেন কোনো অশরীরী সুর শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। কালু কম্পিত কণ্ঠে বলল, জিনা, তুই এমন করে কি দেখছিস? শত্রু তো শেষ হয়েছে, চল গ্রামে ফিরে যাই। তোর জন্য মা পথ চেয়ে বসে আছে। জিনা ধীরে ধীরে কালুর দিকে মুখ ফেরালো। তার চোখের সেই ঘন নীল মণি দুটো এখন আগের চেয়েও স্বচ্ছ। সে করুণ স্বরে বলল, কালু, ফেরার পথ আর নেই। বজ্রপাল তো কেবল একটা সোপান ছিল। সে আমাকে যে শক্তির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে তা এই সাধারণ পৃথিবীতে মানিয়ে নেওয়ার মতো নয়। শুনতে পাচ্ছিস কালু? ওই যে বন থেকে ভেসে আসা বাঁশির সুর, ওটা আমাকে ডাকছে, ওটা আমার রক্তে বইছে। কালু কান পেতে শোনার চেষ্টা করলো, কিন্তু কেবল সে বাতাসের শোষ শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না। সে বুঝল জিনা এখন এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। কালুর বুকটা হাহাকার করে উঠল। তাহলে কি তুই আমাদের পর করে দিবি? আমরা কি তোর কেউ না? মহাশ্বেতার আবির্ভাব ও রাজকীয় রহস্য। ঠিক সেই মুহূর্তে বনের ভেতর থেকে এক তীব্র শীতল বাতাস বয়ে এলো। কুয়াশার চাদর চিরে হঠাৎ এক নারী মূর্তি দৃশ্যমান হলো। তার দীর্ঘ কেশরাশি কোমর ছাপিয়ে নিচে নেমেছে। গায়ের রং দুধ সাদা, আর পরনে থাকা নীল রঙের পোশাক থেকে ধীরের মতো উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছে। তার পিঠের পেছনে থাকা স্বচ্ছ ডানাগুলো প্রজাপতির মধ্যে স্পন্দিত হচ্ছে। গ্রামবাসীরা ভয়ে সিজদায় লুটিয়ে পড়ল। আগন্তুক নারী জিনার সামনে এসে হাঁটু গেড়ে বসলেন এবং মাথা নত করে বললেন, প্রণাম রাজকুমারী নীলিমা। দীর্ঘ 18 বছর পর আপনার প্রতীক্ষার অবসান হলো। জিনা চমকে উঠে বলল, আপনি কে? আর আমাকে রাজকুমারী বলছেন কেন? আমি তো জিনা। মহিলাটি উঠে দাঁড়ালেন। তার শান্ত চোখে একরাশ মমতা। তিনি বললেন, আমি মহাশ্বেতা, নীলপরী সাম্রাজ্যের প্রধান সেনাপতি এবং আপনার মায়ের পরম বন্ধু। আপনার মা রানী পারিজাত আপনাকে এই পৃথিবীতে রেখে গিয়েছিলেন এক চরম বিপদের হাত থেকে রক্ষা করতে। আপনার শরীরের এই রক্ত কেবল মানুষের নয়, এটি হাজার বছরের নীলপরীর বংশের বিশুদ্ধ তেজ। আপনার আসল নাম জিনা নয়, রাজকুমারী নীলিমা। শ্যাডো কিংয়ের কালো ছায়া। মহাশ্বেতার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ আকাশে গুটগুটে অন্ধকার হয়ে গেল। মেঘের গর্জন ছড়াই বজ্রপাত হতে শুরু করলো। মহাশ্বেতার মুখমণ্ডল চিন্তিত হয়ে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, অশুভ শক্তি টের পেয়ে গেছে। শ্যাডো কিং তার মায়াবী কালো চিল পাঠিয়েছে আমাদের অবস্থান নিশ্চিত করতে। জিনা,
তোমার হাতে সময় খুব কম। এখনই যদি তুমি আমার জগতে না ফেরো তবে এই গ্রামের প্রতিটি প্রাণ এই কালো জাদুর আগুনে ভস্মীভূত হবে। জিনা দেখল কালো এবং অন্য গ্রামবাসীরা এক অদৃশ্য চাপে মাটির সাথে মিশে যাচ্ছে। কালো চিলগুলো আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ ছুটছে। জিনা বুঝতে পারল তার মায়া এই মানুষের জন্য কাল হয়ে দাঁড়াবে। সে নিজের মনের ওপর পাথর চেপে কালোর হাতটা ধরল। তাহলে আমাকে যেতে হবে, তোদের বাঁচাতে হলে আমরা চলে যাওয়াটাই একমাত্র পথ। জিনা তার গলার লকেটটি 2 ভাগে ভাগ করে কালোর হাতে গুজে দিল। এই অর্ধেকটা পথ তোকে দেখাবে। যদি কোনোদিন আমি ফিরতে পারি এই লকেট আমাদের আবার মেলাবে। মহাশ্বেতা তার হাতের নীল দণ্ডটি সজোরে পাথরের ওপর আঘাত করলেন। সাথে সাথে একটি বিশাল বৃত্তাকার আলোর তোরণ বা পোর্টাল তৈরি হলো। তার ভেতর দিয়ে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড় আর নীল নক্ষত্রে ঘেরা এক অদ্ভুত জগৎ। জিনা এক মুহূর্তের জন্য পিছু ফিরল। তার জীবনের গত 18 বছরের প্রতিটি স্মৃতি, মায়ের হাতে রান্না, কালুর সাথে দুষ্টুমি, গ্রামের মেলা, সব যেন ঝিলিকের মতো চোখের সামনে ভেসে উঠল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে সে মহাশ্বেতার হাত ধরে সেই আলোর বৃত্তে পা রাখল। পরক্ষণে এক বিকট শব্দে পোর্টালটি মিলে গেল। কালু শূন্য হাতের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, কিন্তু সেখানে তখন কেবল ভোরের শীতল হাওয়া বইছে। জিনা নেই। জিনা যখন চোখ খুলল সে দেখল সে দাঁড়িয়ে আছে এক কাচের পুলের ওপর, নিচে অগাধ জলরাশি। মহাশ্বেতা তার পাশে নেই। হঠাৎ পুলের ওপর থেকে তার মা, অর্থাৎ গ্রামের সেই মা যিনি তাকে বড় করেছেন, তাকে ডাকছেন। জিনা, ফিরে মা, ওটা নরক, ওখানে যাস না। জিনা আবেগপ্রবণ হয়ে সামনে এগোতে লাগলো। কিন্তু তখনই তার লকেটের অর্ধেকটা এক থেকে তীব্র নীল আলো বিচ্ছুরিত হলো। জিনা থমকে দাঁড়ালো। সে খেয়াল করলো তার মায়ের পায়ের নিচে কোনো ছায়া নেই। জিনা চিৎকার করে বলল, তুমি আমার মা নও, তুমি শ্যাডো কিং এর মায়া। সাথে সাথে সেই মার রূপ বদলে এক বিভৎস দানবে পরিণত হলো। দানবটি অট্টহাসি দিয়ে জিনার দিকে তেড়ে এলো। জিনা বুঝতে পারল নীলপরি রাজ্য পা রাখার আগে তার নিজের মনের দুর্বলতা আমার আর মায়ের পরীক্ষা দিতে হবে। বিভৎস দানবটা যখন অট্টহাসি দিয়ে জিনার দিকে তেড়ে এলো তখন কাচের পুলটা থরথর করে কাঁপতে শুরু করেছে। দানবটার শরীর থেকে পচা মাংস আর গন্ধের একটা উৎকট গন্ধ বেরোচ্ছে। তার প্রতিটি পদক্ষেপে পুলের কাঁচ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। জিনা দেখলো একটু আগে যে নারী তার মায়ের রূপ ধরে মায়া ছড়াচ্ছিল তার মুখটা এখন ঝুলে পড়া চামড়ার এক কঙ্কালসার অবয়বে পরিণত হয়েছে। মায়ের সাথে বুদ্ধির লড়াই। জিনা বুঝতে পারলো এটা কোনো রক্ত মাংসের লড়াই নয়। মহাশ্বেতা তাকে সতর্ক করেছিলেন যে নীলপরি রাজ্যে প্রবেশের প্রথম ধাপ হলো নিজেকে জয় করা। দানবটা যখন তার বিশাল থাবা তুলল জিনার মাথা গুড়িয়ে দেওয়ার জন্য, জিনা তখন দৌড়ে না পালিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে তার বুকের সেই লকেটটা শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করল। সে বিড়বিড় করে বলতে লাগলো, তোর অস্তিত্ব কেবল আমার মনে, তুই আমার সত্যকে ঢাকতে পারবি না। আমি জিনা নই, আমি নীলপরি বংশের উত্তরসূরি রাজকুমারী নীলিমা। সাথে সাথে জিনার শরীর থেকে তীব্র এক নীল আলো বিচ্ছুরিত হলো। সে আলো দানবটার গায়ে লাগতেই সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে দানব কাচের পুল এবং সেই কুয়াশাচ্ছন্ন জগৎ ধূলিসাৎ হয়ে গেল। জিনা অনুভব করল সে এক অন্তহীন শূন্যতার ভেতর দিয়ে পড়ে যাচ্ছে। কিন্তু তার ভয় নেই, বরং এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে ধরল। যখন জিনার পায়ের নিচে শক্ত মাটি ঠেকল সে চোখ খুলে বিস্ময় স্তব্ধ হয়ে গেল। মহাশ্বেতা তাকে বলেছিলেন এক মায়াবী সুন্দর জগতের কথা, কিন্তু তার সামনে এখন যা দৃশ্যমান তা এক ধ্বংসস্তূপ। এক সময়কার নীল নক্ষত্রে ঘেরা আকাশ এখন কালচে লাল রঙের মেঘে ঢাকা। বড় বড় নীল গাছগুলো সব পুড়ে কালো হয়ে আছে। দূরে দেখা যাচ্ছে এক বিশাল প্রাসাদ যা একসময় হয়তো হিরে আর নীলকান্ত মণিতে মোড়ানো ছিল, কিন্তু এখন সেখানে কেবল শ্যাডো কিং এর কালো জাদুর ধোয়া কুণ্ডলি পাকে উঠেছে। রাজকুমারী, আপনি পেরেছেন, আপনি মায়ার জাল ছিন্ন করেছেন। মহাশ্বেতার কণ্ঠে শুনে জিনা পেছনে ফিরল, কিন্তু মহাশ্বেতার অবস্থা দেখে জিনা আঁতকে উঠল। মহাশ্বেতার রাজকীয় পোশাক ছিঁড়ে গেছে, তার স্বচ্ছ ডানা দুটোর একপাশ পুড়ে কুঁচকে আছে। জিনা হাহাকার করে উঠল, মহাশ্বেতা, আপনার এই দশা কে করলো? আর আমার স্বপ্নের রাজ্য এমন শ্মশান হয়ে আছে কেন? মহাশ্বেতা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শ্যাডো কিং এর কালো চিলগুলো আমাদের আক্রমণ করেছিল। আমি আপনাকে পোর্টালে ঠেলে দেওয়ার পর তারা আমাকে বন্দি করতে চেয়েছিল, কিন্তু আমি পালিয়ে আসতে পেরেছি। জিনা, আপনার মা রানী পরপুর পারিজাতকে ওই প্রাসাদের সবচেয়ে নিচের অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছে। শ্যাডো কিং আপনার মায়ের নীল শক্তির শুষি নিয়ে এই রাজ্যকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। শ্যাডো কিং এর প্রথম চ্যালেঞ্জ ছিল এমনই। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে এক বিশাল অশরীরী ছায়া প্রাসাদের উপরে ভেসে উঠল। তার দুই চোখ দুটো জ্বলন্ত আগুনের গোলার মতো।
পুরো রাজ্য কাঁপিয়ে এক গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, পারিজাতের মেয়ে ফিরে এসেছে। 18 বছর পর এই মরা রাজ্যে একটু বিনোদন পাওয়া যাবে তাহলে? মহাশ্বেতা জিনার কানে ফিসফিস করে বললেন, এখনই এর মুখোমুখি হবেন না রাজকুমারী। আপনার শক্তি এখনো পূর্ণতা পায়নি। আমাদের আগে নীলমণি তলোয়ার খুঁজে বের করতে হবে, যা এই রাজ্যের গোপন গুহায় লুকানো আছে। কিন্তু জিনার ধমনীতে তখন রাজকীয় রক্ত টকবক করে ফুটছে। সে প্রাসাদের দিকে আগুন উঁচিয়ে চিৎকার করে বলল, শ্যাডো কিং, আমার মা আর আমার রাজ্যকে যারা ধ্বংস করেছে তাদের ক্ষমা নেই। আমি আসছি তোর বিনোদন নয়, তোর ধ্বংসের কারণ হতে। পৃথিবীর বুকে কালুর অস্থিরতা। এদিকে মানুষের পৃথিবীতে পাহাড়ের পাদদেশে কালু তখনও পাগলের মতো জিনার লকেটের সেই অর্ধেকটা আঁকড়ে ধরে বসে আছে। হঠাৎ সে দেখল লকেটের ভেতর থেকে নীল রঙের সূক্ষ্ম সুতোর মতো আলো বের হয়ে আকাশের দিকে চলে যাচ্ছে, ঠিক যেন একটা কম্পাস যা দিক নির্দেশনা করছে। কালু বুঝল জিনা তাকে একেবারে ভুলে যায়নি। এই লকেটটি কেবল স্মারক নয়, এটি হয়তো দুই জগতের মধ্যে কোনো সেতু। কালু উঠে দাঁড়ালো, তার চোখে তখন এক দৃঢ় সংকল্প। সে ভাবল, জিনা যদি একলা লড়তে পারে তবে আমি কেন চুপ করে থাকবো? আমাকে ওই পাহাড়ের গুহায় তান্ত্রিক বজ্রপালের ফেলে যাওয়া পুঁথিগুলো খুঁজতে হবে। মানুষের কাছে নিশ্চয়ই কোনো পথ আছে জিনা পর্যন্ত পৌঁছানোর। মহাশ্বেতা জিনাকে টেনে নিয়ে চললেন এক ঝর্ণার দিকে, যেখানে থেকে পানি নয় বরং নীল আলো গড়িয়ে পড়ছে। মহাশ্বেতা বললেন, এই ঝর্ণার নিচে আছে সেই গোপন পথ। আপনাকে এখানে স্নান করে আপনার পরিসত্তাকে পুরোপুরি জাগিয়ে তুলতে হবে। মনে রাখবেন, নীলিমা আপনার ডানা যখন বের হবে তখনই আপনি সত্যিকারের শক্তি পাবেন। কিন্তু সাবধান, এই পানির নিচে শ্যাডো কিং এর মায়াবী জলহস্তিরা ওত পেতে আছে। জিনা ঝর্ণার নীল পানির দিকে তাকালো। তার ভেতরে এক অজানা উত্তেজনা এবং ভয় কাজ করছে। সে কি পারবে তার হারিয়ে যাওয়া রাজত্বকে উদ্ধার করতে? সে কি পারবে তার বন্দিমাকে শ্যাডো কিং এর হাত থেকে মুক্ত করতে? নীল ঝর্ণার সামনে দাঁড়িয়ে জিনা অনুভব করতে পারল প্রকৃতি যেন থমকে দাঁড়িয়েছে। মহাশ্বেতা বারবার তাগাদা দিচ্ছিলেন, কিন্তু জিনা অপলক তাকিয়েছিল সেই নীল তরল স্রোতের দিকে। ঝর্ণার পানিগুলো সাধারণত পানির মতো স্বচ্ছ নয়, বরং গলিত নীলকান্তমণির মতো ঘন আর উজ্জ্বল। বাতাস থেকে সেই উৎকট গন্ধক আর পচা মাংসের গন্ধ মুছে গিয়ে এখন এক তীব্র পরাজিত ফুলের সুবাস ভেসে আসছে। রাজকুমারী, আপনি যদি এই মুহূর্তে নিজেকে সমর্পণ না করেন তবে শ্যাডো কিং এর শ্যাডো ও ড্রাগনগুলো আমাদের চিনে ফেলবে। আমাদের হাতে সময় একদমই নেই। মহাশ্বেতার কণ্ঠে ভয়ের কাঁপন। জিনা দ্বিধা করল না। সে তার মলিন পোশাক শরীর থেকে বিসর্জন দিয়ে নীল ঝর্ণার শীতল ধারার নিচে পা রাখল। শরীরে পানি স্পর্শ করতেই তার মনে হলো শরীরের প্রতিটা কোষে হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। জিনা ব্যথায় কুঁকড়ে গেল। তার মনে হলো তার হাড়গুলো যেন ভেঙে নতুন করে জোড়া লাগছে। সে যন্ত্রণায় আকাশ কাঁপিয়ে আর্তনাদ করে উঠল। কিন্তু সে যন্ত্রণার পরে এলো এক অদ্ভুত শান্তি। পানির নিচে সে দেখতে পেল বিশালাকার কিছু অবয়ব তার দিকে ধেয়ে আসছে। সেগুলোই শ্যাডো কিং এর পোষা মায়াবী জলহস্তি। তাদের এক একটা শরীর কুচকুচে কালো পাথরের মতো শক্ত, আর চোখ থেকে আগুনের লাল শিখা বেরোচ্ছে। তারা জিনাকে পানি নিচে ডুবিয়ে মারার জন্য আক্রমণ করতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে জিনার বুকের সেই অর্ধেক লকেটটা আগ্নেয়গিরির মতো জ্বলতে শুরু করলো। জিনা চোখ বন্ধ করে তার সমস্ত মনোযোগ নিজের হৃৎপিণ্ডে নিবদ্ধ করল। হঠাৎ তার পিঠের শির দ্বারা বরাবর এক প্রচণ্ড দহন অনুভূত হলো, যেন কেউ পিঠের চামড়া চিরে তপ্ত লাভা বের করে দিচ্ছে। পানি নিচ থেকে এক তীব্র নীল আলোর বিস্ফোরণ ঘটল। জিনার পিঠ থেকে ফিনকি দিয়ে বের হয়ে এলো দুটো বিশাল স্বচ্ছ নীল ডানা। সে ডানার এক একটি ঝাপটায় ঝর্ণার স্থির পানি এক বিশাল ঘূর্ণাবর্তের সৃষ্টি করল, যা মায়াবী জলহস্তিদের খড়কুটোর মতো দূরে ছিটকে ফেলে দিল। জিনা যখন পানি নিচে থেকে উঠে পাথরের উপর দাঁড়ালো, মহাশ্বেতা হাঁটু গেড়ে বসে পড়লেন। জিনার গায়ের চামড়া এখন হীরের মতো দ্যুতি ছড়াচ্ছে। তার দীর্ঘ কালো চুলগুলো এখন নীল রঙের আভা ধারণ করছে, আর তার হাতে উঠে এলো সেই কাঙ্ক্ষিত নীলমণি তলোয়ার। তলোয়ারের হাতলটা ধরা মাত্রই এক দীর্ঘ নীল অগ্নিশিখা তার ডগা দিয়ে বেরিয়ে এলো, যা অন্ধকারের চাদর চিরে ফেলেছে। মানুষের পৃথিবীতে কালোর মহাত্যাগ। এদিকে মানুষের পৃথিবীতে পাহাড়ের সেই নির্জন গুহায় কালু তখন এক চরম পরীক্ষার মুখোমুখি। তান্ত্রিক বজ্রপালের সেই ধুলাবালি মাখা চামড়ার পুঁতিটা তার সামনে খোলা। প্রদীপের ক্ষীণ আলোয় কালু সেই নিষিদ্ধ পাতাটা পড়েছে, যা কোনো সাধারণ মানুষের পড়ার কথা নয়। পুঁতিতে লেখা আছে, পুরী জগতের পথ মানুষের জন্য রুদ্ধ,
তবে যদি কোনো নশ্বর তার রক্তের বিনিময়ে মায়ের শো ঘটতে চায় তবে সে জগৎ থেকে তাকে গ্রহণ করবে। কিন্তু মনে রেখো, এই প্রবেশের মূল্য হবে তোমার জীবনের 1/3 আয়ু। তুমি কি প্রস্তুত? কালো জিনার সেই ভাঙা লকেটের দিকে তাকালো। জিনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠল। সে নিজের আঙুলটা পাথরের ধারালো কোণায় চিরে ফেলল। লকেটের ওপর নিজের রক্ত দিয়ে সে পুঁথিতে লেখা সেই মন্ত্র উচ্চারণ শুরু করলো। সাথে সাথে পুরো গুহা থরথর করে কাঁপতে শুরু করলো। লকেটটি থেকে এক বিশাল নীল আলোকবর্তিতা তৈরি হয়ে গুহার দেয়ালে একটি পোর্টাল বা দরজা তৈরি করলো। কালো বুঝতে পারল তার শরীর থেকে প্রাণশক্তি শুষে নেওয়া হচ্ছে। তার চুল এক নিমিষে অনেকটা পেকে গেল, কিন্তু তার মুখে ছিল জয়ের হাসি। সে টলটে টলটে সেই পোর্টালের দিকে পা বাড়ালো। নীলপরি রাজ্যে জিনা যখন ডানা মেলে আকাশে উঠল, তখন আকাশ থেকে হাজার হাজার শ্যাডো ওয়ারিয়র বা ছায়াযোদ্ধা নেমে আসছিল। তাদের প্রত্যেকের হাতে বিষাক্ত তীর আর কালো জাদুর বর্ষা। জিনা সাবধান, মহাশ্বেতার চিৎকার বাতাসে মিলে গেল। শ্যাডো কিংয়ের প্রধান সেনাপতি তার কালো ঘোড়ার চড়ে জিনার দিকে ধেয়ে এলো। পারিজাতের মেয়ে, এই তলোয়ার তোর হাতে মানায় না, এটা আমার প্রভু পায়ের নিচে থাকবে বলে সে এক বিশাল কালো কোরাল দিয়ে জিনাকে আঘাত করল। জিনা তার নীলমণি তলোয়ারের দিকে সে আঘাত রুখে দিল। ধাতুর সাথে জাদুর সংঘর্ষে পুরো রাজ্য প্রকম্পিত হলো। জিনা বুঝতে পারল কেবল তলোয়ার দিয়ে হবে না, তাকে তার ভেতরে লুকিয়ে থাকা নীল শক্তি ব্যবহার করতে হবে। সে তলোয়ারটা আকাশের দিকে তাক করে চিৎকার করে বলল, আকাশের নক্ষত্রপুঞ্জ, শোন আমার ডাক। আমি নীলিমা, এই রাজ্যের উত্তরাধিকারী। তোদের আকাশ আদেশ দিচ্ছি, ধ্বংস কর এই অন্ধকার। মুহূর্তের মধ্যে কালচে লাল আকাশ চিরে কয়েকশো নীল উল্কা শ্যাডো কিং এর সেনাবাহিনীর ওপর আছড়ে পড়তে লাগলো। আকাশ জুড়ে শুরু হলো এক মহাযুদ্ধ। জিনা তখন তলোয়ার চালাচ্ছিল, প্রতি আঘাতে এক একটি দানব নীল ছায়ে পরিণত হচ্ছিল। কিন্তু ঠিক তখনই প্রাসাদের চূড়া থেকে শ্যাডো কিং স্বয়ং তার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো। সে তার হাত প্রসারিত করতে এক বিশাল কালো গোলক জিনার দিকে ধেয়ে এলো, যা সবকিছু গিলে নিতে সক্ষম। জিনা কি পারবে শ্যাডো কিং এর এই মরণঘাতী আঘাত রুখতে? ঠিক সেই মুহূর্তে পোর্টাল দিয়ে বের হয়ে আসা কালু কি জিনাকে রক্ষা করতে পারবে? শ্যাডো কিং এর হাত থেকে ছিটকে আসা সেই বিশাল কালো গোলকটি যখন জিনার দিকে ধেয়ে আসছিল, তখন মনে হচ্ছিল নীলপরি রাজ্যর বাতাসও ভয়ে জমে গেছে। গোলকটি যে পথ দিয়ে আসছিল সেই পথের সমস্ত নীল আলো শুষে নিয়ে এক ভয়ঙ্কর অন্ধকার তৈরি করছিল। জিনা তার নীলমণি তলোয়ার দিয়ে সর্বশক্তি দিয়ে ঠেকানোর চেষ্টা করল, কিন্তু গোলকের প্রচণ্ড চাপে সে ক্রমশ মাতৃর দিকে ডেবে যাচ্ছিল। তো নীল রক্ত আজ এই কালো গহ্বরে বিলীন হবে রাজকুমারী। শ্যাডো কিংয়ের এই অট্টহাসিতে আকাশ ফেটে পড়ছিল। ঠিক সেই মুহূর্তে জিনার ঠিক পেছনে বাতাসের বুক চিরে এক বিশাল নীল ফাটল বা পোর্টাল খুলে গেল। সেখান থেকে টলতে টলতে বেরিয়ে এলো এক অবয়ব, সাদা চুল, কুকরানো চামড়া আর ক্লান্ত শরীর নিয়ে। কালো যখন পোর্টাল থেকে বের হলো, জিনা এক মুহূর্তের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। কালু, তুমি এখানে কেন? চলে যাও। জিনা চিৎকার করে উঠল। কালু কোনো কথা বলল না। তার হাতে থাকা সেই লকেটটি তখন টকটকে লাল হয়ে গেছে। সে দেখল জিনা ওই কালো গোলকের চাপে পিষ্ট হতে চলেছে। কালু নিজের অবশিষ্ট প্রাণশক্তি সঞ্চয় করে জিনার সামনে এসে দাঁড়ালো। তান্ত্রিকের পুঁথির শেষ মন্ত্রটি সে মনে মনে উচ্চারণ করল, প্রাণের বিনিময়ে প্রাণ, প্রেমের বিনিময়ে পরিত্রাণ। কালু তার নিজের রক্তমাখা হাত জিনার তলোয়ারের উপর রাখল। এক নশ্বর মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আর পরিজগতের ঐশ্বরিক শক্তি মিলে এক অভাবনীয় বিস্ফোরণ ঘটল। গোল্ডেন এবং নীল আলোর সংমিশ্রণে একটি ঢাল তৈরি হলো, যা শ্যাডো কিংয়ের কালো গোলককে কাচের মতো গুঁড়িয়ে দিল। রণক্ষেত্রের মোড় পরিবর্তন। বিস্ফোরণের ধাক্কায় শ্যাডো কিং তার সিংহাসন থেকে ছিটকে পড়ল। জিনা কালুকে জড়িয়ে ধরল। কেন এলে কালু? তুমি তো শেষ হয়ে যাচ্ছ। কালু ক্ষীণ স্বরে হাসল। তোমার রাজ্যে নীলিমা হয়ে থাকার কথা ছিল, আমার জগতে জিনা হয়ে কেন এলে? এখন যাও, এ অন্ধকার শেষ করো, আমি আছি তোমার সাথে। কালো রক্ত যখন জিনার তলোয়ারে মিশল, তলোয়ারটি তার কেবল নীল রইল না, তা থেকে সোনালি আভা বেরোতে শুরু করলো। জিনা বুঝতে পারল পরিশক্তি আর মানুষের আবেগ যখন মিলে যায়, তখন সৃষ্টি হয় মহাবিশ্বের অজেয় শক্তি। জিনা ডানা ঝাপটে শূন্যে ভাসল। তার প্রতিটি ডানায় ঝাপটায় শ্যাডো ওয়ারিয়ররা ধুলোর মতো উড়ে যেতে লাগলো। শ্যাডো কিংয়ের পতন। শ্যাডো কিং এবার তার আসল রূপ ধারণ করল, এক বিশাল ধোঁয়ার দানব। সে তার কালো জাদু দিয়ে চারপাশে অন্ধকার করে দিতে চাইল, কিন্তু জিনা তলোয়ারটি দুই হাতে ধরে মাথার উপরে তুলল। সে চিৎকার করে বলল, অন্ধকারে কোনো স্থান নেই যেখানে হৃদয়ের আলো বর্তমান। জিনা তার তলোয়ার দিয়ে আকাশের বুক থেকে এক বিশাল চির উড়িয়ে দিল।
সে চির দিয়ে সূর্যের মতো তীব্র নীল আলো শ্যাডো কিংয়ের ওপর এসে পড়ল। দানবটি যন্ত্রণায় চিৎকার করতে করতে পুরে ছাই হয়ে যেতে লাগলো। নীলপরি রাজ্যর কালো আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো। হাজার বছরের বন্দি নীল আত্মারা মুক্তি পেতে জিনার চারপাশে ঘুরতে লাগলো। যুদ্ধ শেষ, শ্যাডো কিং ধ্বংস হয়েছে, তার সেনাবাহিনী পালিয়েছে। কিন্তু নীল ঝর্ণার পাড়ে তখন এক বিষণ্ণ দৃশ্য। মহাশ্বেতা জিনার পাশে এসে দাঁড়ালেন। জিনা কালুর মাথা নিজের কোলে নিয়ে বসে আছে। কালুর শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। পৃথিবীর মানুষ দীর্ঘক্ষণ পরীর জগতে টিকে থাকতে পারে না, বিশেষ করে যখন সে তার আয়ু দান করে দিয়েছে। মহাশ্বেতা ওকে বাঁচান, আমার এই রাজত্ব চাই না, আমি ওকে চাই, জিনা কাঁদতে কাঁদতে বলল। মহাশ্বেতা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও মায়া সেতু পার হয়ে এসছে জিনা। ওর শরীর এখনও এই জগতের অংশ হয়ে যাচ্ছে। ও হয়তো বেঁচে থাকবে, কিন্তু হয়তো মানুষ হিসেবে নয়। কালু জিনার দিকে তাকিয়ে হাতটা বাড়ালো, কিন্তু স্পর্শ করার আগেই তার শরীর থেকে নীল ফুল ঝরতে শুরু করলো। ঠিক তখনই প্রাসাদের চূড়ায় সূর্যোদয় হলো। হাজার বছর পর নীলপুরী রাজ্যের প্রথম সকাল। নীলপুরী রাজ্যের আকাশে হাজার বছর পর সূর্যের আলো ফুটেছে, কিন্তু সে আলোর নিচে জিনার পৃথিবী তখন অন্ধকারে ছেয়ে যাচ্ছিল। জিনার কোলে মাথা রাখা কালুর শরীর থেকে প্রাণের স্পন্দন ধীরে ধীরে নিভে আসছিল। নীল ঝর্ণার পানি থেকে যেখানে এক সময় রূপালী ঢেউ তুলত, সেখানে আজ কালুর নিঃস্বার্থ রক্ত মিশে এক বিষণ্ণ বেগুনি রং ধারণ করেছে। কালু, তুমি কথা দাও, আমাকে ছেড়ে যাবে না? জিনা চিৎকার করে কাঁদছিল। পরীদের কান্না বাতাসের সাথে মিশে এক অদ্ভুত সুর তৈরি করে, যা আজ নীলিমা রাজ্যর প্রতিটি পাথরকে ব্যতীত করছিল। কালু তার কম্পিত হাতটি বাড়িয়ে জিনার গালের হাত রাখল। তার কণ্ঠস্বর ছিল ভাঙা পাথরের মতো ঝরঝরে। জিনা, আমি তো সাধারণ এক মানুষ, মাটির শরীর, মাটিতেই মিশে যাব, কিন্তু এই যে তোমার চোখের আমার জন্য জল, এটা আমার স্বর্গের চেয়েও বড় পাওয়া। তুমি এই রাজ্যকে আগলে রেখো। রানী মহাশ্বেতা জিনার পাশে এসে দাঁড়ালেন। তার হাতে থাকা পবিত্র রাজদণ্ডটি মাটিতে ঠুকে দিয়ে এক গম্ভীর স্বরে বললেন, জিনা থামো। কান্নার সময় এখন নয়। কালু মায়া সেতু পার হয়ে এবং নিজের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে এই রাজ্যকে রক্ষা করেছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী কোনো মানুষ পরীর জগতে নিজের আয়ুদান করলে সে আর মানুষ থাকে না, কিন্তু সে যদি বেঁচে থাকে তবে তাকে নীলিমার এক অংশ হতে হবে। জিনা আকুতি করে বলল, যে কোনো উপায় ওকে বাঁচান মা, আমি ওর জন্য আমার অমরত্ব, আমার রাজকীয় ক্ষমতা সবই দিয়ে দেব। মহাশ্বেতা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তার প্রয়োজন নেই, তবে একটি পথ আছে যা মৃত্যুর চেয়েও কঠিন। কালুকে বাঁচতে হলে তাকে এই জগতের স্মৃতিস্বরক্ষক হিসেবে পুনর্জন্ম নিতে হবে। কিন্তু সেই রূপান্তরের মুহূর্তে একটি শর্ত আছে, কালু স্মৃতিতে তুমি চিরকাল থাকবে, কিন্তু তোমার স্মৃতি থেকে কালু চিরতরে মুছে যাবে। তুমি রাজত্ব পাবে, শান্তি পাবে, কিন্তু তোমার হৃদয়ের এই প্রিয় মানুষটির অস্তিত্ব তোমার মস্তিষ্ক থেকে মুছে ফেলা হবে। তুমি কি নিজের ভালোবাসা ভুলে গিয়ে তাকে জীবিত দেখতে চাও? জিনা এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, ওর নিঃশ্বাস সচল থাকুক, আমার স্মৃতিতে ও না থাকলেও চলবে, ওর বেঁচে থাকাটাই আমার জয়। মহাশ্বেতা মন্ত্র পড়া শুরু করলেন। আকাশ আবার নীল মেঘে ঢেকে গেল। কালুর শরীর থেকে সোনালি আভা বেরোতে শুরু করলো। জিনা দেখলো কালুর শরীরের জখমগুলো সেরে যাচ্ছে, কিন্তু সেই সাথে জিনার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। কালুর সাথে কাটানো সেই প্রথম দিন, শ্যাডো কিংয়ের সাথে লড়াই, সে মায়াবী লকেট, সবকিছু জিনার মন থেকে একে একে খসে পড়তে লাগলো। জিনা শেষবারের মতো কালুর চোখের দিকে তাকালো। কালু তখন কাঁদছিল। সে জানতো কিছুক্ষণ পর তার প্রিয়তমা জিনা তাকে আর চিনতে পারবে না। জিনার চোখের মনে থেকে কালুর প্রতিচ্ছবি যখন মিলে যাচ্ছিল, তখন এক প্রচণ্ড বিস্ফোরণে চারপাশে সাদা হয়ে গেল। 500 বছর পর নীলপুরী রাজ্য এখন সমৃদ্ধির শীর্ষে। রানী জিনা তার বুদ্ধিমত্তা আর সাহস দিয়ে পুরো রাজ্যে শান্তি ফিরে এনেছে। প্রজারা তাকে দেবীর মতো পূজা করে, কিন্তু প্রাসাদের বারান্দায় দাঁড়ালে জিনার বুকটা কেন যেন মাঝে মাঝে হাহাকার করে ওঠে। মনে হয় কি যেন নেই, কাকে যেন তার দরকার ছিল। একদিন বিকেলে জিনা রাজ্যের নিষিদ্ধ সীমান্তে নীল ঝর্ণায় পড়ে গিয়েছেন। সেখানে এক বিশাল নীলমণি পাথরের মূর্তির মতো একজন মানুষ বসে আছেন। লোকে তাকে বলে কালের প্রহরী। সে না ঘুমায় না খায়, শুধু ঝর্ণার পানি দিকে তাকিয়ে থাকে। জিনা যখন তার সামনে গিয়ে দাঁড়ালেন, প্রহরীটি উঠে দাঁড়িয়ে মাথা নিচু করল। জিনা অবাক হয়ে লক্ষ্য করলেন, সে প্রহরীর গলায় একটি লাল লকেট ঝুলছে, ঠিক যেমনটি জিনা মাঝে মাঝে স্বপ্নে দেখত। তোমার নাম কি প্রহরী? জিনা গম্ভীর কিন্তু মায়াবী গলায় জিজ্ঞাসা করলেন। প্রহরী মুখ তুলে তাকালো। তার চোখে তখন হাজার বছরের সঞ্চিত কান্নার ভালোবাসা। সে মৃদু এসে বলল,
আমার কোনো নাম নেই রাজকুমারী, আমি কেবল এই রাজ্য স্মৃতিগুলো পাহারাদার। জিনা তার চোখের দিকে তাকিয়ে থমকে গেলেন। তার হৃৎপিণ্ড দ্রুত হতে লাগলো। অবচেতন মনে এক পুরনো স্মৃতি যেন বারবার ধাক্কা দিচ্ছিল। জিনা কালুর গলা লকেটটি ছুঁয়ে দেখতে গেলেন। স্পর্শ করার সাথে সাথে এক বিদ্যুৎ তরঙ্গ জিনার শরীরে খেলে গেল। জিনা চিনতে পারলেন না ঠিকই, কিন্তু তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। জিনা বিড়বিড় করে বললেন, তোমাকে দেখলে আমার খুব কান্না পায় কেন? কেন মনে হয় আমি তোমাকে চিনি? কালু জিনার হাতটি আলতো করে ধরে বলল, স্মৃতি হারিয়ে যায় রাজকুমারী, কিন্তু আত্মার টান কখনো মরে না। আপনি না চিনলেও আপনার এই নীলিমা রাজ্য জানে আমি আপনার কে ছিলাম। জিনার কালু সেই গোধূলির আলোয় ঝর্ণার পাশে দাঁড়িয়ে রইলেন। একজন সব মনে রেখেও নীরব, আর আরেকজন সব ভুলে গিয়েও অনুভবের মায়ে বন্দি। নীল আকাশের পাখিরা গান গিয়ে উঠল, যে প্রেমের শেষ নেই তার কোনো স্মৃতি লাগে না, হৃদয়ের স্পন্দনই তার পরিচিত। প্রিয় লিসেনার, কেমন লাগলো লেখক নাহিয়ানের লেখা এই গল্পটি? সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।